আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা আমাদের আলোচনার বিষয় প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদের তাদের জীবনযাপন, তাদের কষ্ট, তাদের কতটুক সফলতা লাভ করেছে এই জীবনে, এবং এই পর্যন্ত তারা দেশের জন্য কতটুক করতে পেরেছে, দেশ তাদেরকে কি দিয়েছে তা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বহুবার আলোচনা করেছি, প্রবাসীদেরকে নিয়ে ঘন ঘন আলোচনা করেছি। বিশেষ করে আমাদের সাথে এখন আছেন কিবরিয়া ভাই, শিবলি ভাই, আর একজন ভাইও ছিলেন, বাট উনি আজকে সম্ভবত ব্যস্ততার জন্য আসতে পারেননি। কিন্তু আপনারা যারা প্রবাসী আছেন, বিশেষ করে আমাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে একটু যোগাযোগ করবেন। আমরা চাই যে আমাদের প্রবাসীদের মধ্যে একটা ঐক্যতা, একটা সংগঠন তৈরি হোক। কারণ আমরা প্রবাসীরা দেশের জন্য করি, বাট দেশের জন্য করা সত্ত্বেও বিনিময়ে আমরা তেমন একটা কিছু পাচ্ছি না। তেমন যে ভালোবাসা বা সম্মানটুকু যে আমরা শেষ পর্যন্ত পাবো, ততটুকু আমাদের বিনিময় হচ্ছে না। তো আজকের বিষয়টা খুবই ব্যাপকভাবে আলোচনা করা উচিত। তবে আমরা আহ, ব্যাপকভাবে আলোচনা করলেও আমরা একটু শর্ট টাইম নিয়েই করতে হবে। কারণ আমাদের ভাইদের অনেক কাজকর্ম আছে, তাদের আহ, রাত হয়ে গেছে, রেস্টের বিষয়ে আছেন। তারপরে যে আমাদেরকে যে একটু সময় দিয়েছেন, এটা অনেক। তো আমরা সর্বপ্রথম মোহাম্মদ গোলাম কিবরিয়া ভাইয়ের কাছে যাই। সালাম আলাইকুম গোলাম কিবরিয়া ভাই, আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে। কিবরিয়া ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। এক মিনিট আমি আসতেছি, শিওর শিওর। সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা মিরাজ ভাই, কেমন আছেন? এই শিবলি তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বেশ ভালোই রেখেছে। তো আজকে আমরা প্রবাস জীবন নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা করব। আসলে আমাদের প্রবাসীদের দুঃখ কষ্টটাই সবচেয়ে বেশি হয় দিন শেষে। তো সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আপনি প্রস্তুত তো, কিবিয়া ভাই? আচ্ছা। জি জি, প্রস্তুত আছি, প্রশ্ন করতে পারেন জি, ইনশাআল্লাহ। তাহলে আমি আপনার কাছে প্রথমত যাই। আচ্ছা, আপনি যে প্রবাসে আসলে, প্রবাসে যে স্বপ্নটা নিয়ে গিয়েছে, সেটা কি কখনো পূরণ করা সম্ভব হয়েছে? আহ বিয়া ভাই, আপনি আনমিউটে আছেন, সরি মিউটে আছেন, আপনাকে এটা আনমিউট করতে হবে। জি জি মিরাজ ভাই। যে আমি বলেছিলাম যে প্রবাসে যে স্বপ্ন নিয়ে আপনি হ্যাঁ, আমার আনমিউট গিয়েছেন, আছে, জি বলেন। প্রবাসে যে আপনি একটা আশা ভরসা একটা স্বপ্ন নিয়ে গিয়েছেন, সেটা কি আপনি কি আসলে পূরণ করতে পেরেছেন, বা সেটা সফলতা আপনি কতটুকু করতে পেরেছেন? যদি এটা আমাদের সামনে একটু ব্যাখ্যা করতেন, শুনান। আচ্ছা, প্রথমত প্রবাসে আসছি যে স্বপ্ন নিয়ে হয়েছে কিনা এটা তো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। মানুষের তো আপনার এই স্বপ্নর আসলে শেষ নাই। ঠিক আছে, মানে এটা তো মানে মানুষের যে একটা সাইকোলজি, এটা হচ্ছে মানে স্বপ্নের পর স্বপ্ন তৈরি হয়। তো যেটা প্রবাসে যে স্বপ্ন নিয়ে আমার কোনো এমনিতে কোনো বেসিক যে কিছু স্বপ্ন এরকম অন্য মানুষদের মতো এরকম ছিল না। তারপর যেটা ছিল যে নিজের জীবনকে গড়ে, মানুষ প্রবাসে আসে কিসের জন্য? যে একটা লাইফের সেটেলমেন্টের জন্য, যে প্রবাস থেকে কিছু নিয়ে যাব, দেশে গিয়ে অন্তত বাকি লাইফটা পার করব। এটা তো আসলে প্রবাসে মানে এটা একটা বোকা স্বপ্নই বলা যায়। আসলে দেশে থাকতে তো এগুলো বোঝা যায় বাস্তবতা আর কি। তো প্রথম নম্বরে এই ধোঁকা তো খাইতেই হয়। হুম। আমরা সবাই চিন্তা করে, আমি না, সবাই যে প্রবাস যাব, একটা কিছু করবো, 2-3 বছর থাকবো, তারপর দেশে চলে যাবো, বাস এটাই তো স্বপ্ন। প্রবাসে দেশে থেকে যেটা ভাবছি, এটা তোর স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কারণ প্রবাসের দেশের থেকে একরকম মনে হয়, আর এখানে আসার পর বাস্তবতা অন্যরকম। তো স্বপ্ন হুম। পূরণ কখনোই হয় না। এই হলো আর কি।
আচ্ছা, আপনার সাথে যারা আসছে, তারা যারা আশা নিয়ে অনেক আশা, জি মানে মিরাজ আশা ভাই, কথা শোনা ভরসা যায়? নিয়ে। জি জি, শোনা যায়। আমার কথা শোনা যায় স্পষ্ট? হ্যাঁ 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 ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। এখন ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, হ্যালো? এখন সাউন্ড আসতেছে, হ্যাঁ। আমার কথা শোনা যায়? Give me a second. কথা আসে, মানে ভেঙে ভেঙে আসে আর কি, মাঝে মধ্যে আপনার ছেড়ে আচ্ছা, দেয় একটা মিনিট, একটা ইয়াটা। মিনিট। বুঝতে পারছি, আমি একটু মানে একটা কথা স্পষ্টভাবে আসে আসে না, যে একদম মানে একটা বাক্য বলছেন, এটা পুরো শুনতে পারি না আর কি, মধ্যে দিয়ে হয়। আমার কথা যদি শোনা যায়, শুনলে আপনারা বলেন যে আমি শুনতে পেয়েছি। ক্লিয়ারলি শোনা যায় কিনা? শিবলি ভাই, ক্লিয়ারলি শোনা যায়? এখন ক্লিয়ারলি আসছে, হ্যাঁ। জি। তো হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আপনার সাথে যারা আপনার প্রবাসী বন্ধু বান্ধব বা কলিগ যারা ছিল, তারাও অনেক আশা ভরসা স্বপ্ন নিয়ে এসেছে। অনেক দেনা করে এসেছে যে এই দেনাগুলো পরিশোধ করব, বোনের বিয়ে করব, বিয়ে করাবো বোনকে, তারপর হচ্ছে বাবার চিকিৎসা করাবো, ভাইয়ের পড়ালেখা শেষ করাবো। এই স্বপ্ন নিয়ে কিন্তু অনেকেই আসে। বিশেষ করে নিজের যে একটা আশা, নিজের আশাকাঙ্ক্ষাটা কিন্তু খুব একটা বেশি তারা ধারণা করে না বা লালন করে না। অধিকাংশ সময় কিন্তু পরিবার এবং আত্মীয়, পরিবারের জন্যই তারা বেশি করে থাকে, যে আমার মা বাবা ভাই বোন স্ত্রী স্বজন ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের জন্য, তাদের ভালোর জন্যই কিন্তু আমরা এই আশাগুলো নিয়ে প্রবাসে আসি। আসলে কি আপনি কি দেখেছেন যে মানে সবাই এই আশা পূরণ করতে সফল হতে পেরেছে আপনার দেখাতে? কিবরিয়া ভাই? হ্যালো? কিবরিয়া ভাই, কথা শোনা যায়? আমার মনে হয় ভাই মনে হয় লাইনে। আচ্ছা, আম, শিবলি ভাইয়ের কাছে যাই। জি, কথা তো তো শোনা যায়, মানে ভেঙে ভেঙে আসে আর কি, কথা আসে। জাস্ট একটা বাক্য পুরোটা মানে ক্লিয়ারলি আসে না, মানে এরকম। ও আচ্ছা। তো আমার কথা হলো যে আপনার সাথে যারা এখানে এসেছেন, তারা তো অনেক আশা নিয়ে এখানে এসেছেন। তাদের দেশে মা বাবা ভাই বোন, তাদের ভবিষ্যতের জন্য এখানে এসেছেন। তো তারা যে আশাটা নিয়ে এসেছে, সে আশাটা কি তারা পূরণ করতে পারে আমার শোনা যায় কিনা সফলভাবে? মিরাজ ভাই স্পষ্ট ভাবে? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাই। আমার কথা শোনা যায়? হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কেবি ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো? আমার কথা কি শোনা যায়? আচ্ছা, ভাইয়ের মনে হয় লাইনে একটু ডিস্টার্ব দিচ্ছে, উনি ক্লিয়ারলি বলতে পারছেন না। আচ্ছা, আমরা শিবলি ভাইয়ের কাছে যাই। শিবলি ভাই, আপনার মাইকটা একটু অন করেন। না, শিবলি ভাই শোনা কিছু। যায় মানে কথা বলছি অনেক, না অনেকক্ষণ পরে গেছে মনে হয়। না ভাই, পুরোপুরি শোনা যায় না, হয় আপনি একটা কথা দুইটা কথা শোনা যায় আর কি। তো আমি আপনাকে কোয়েশ্চেন এর জন্য করেছি, ফোন করে। কোয়েশ্চেন গুলো কি আপনি শুনতে পেয়েছেন? হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কোয়েশ্চেন গুলো শুনতে পেয়েছেন? হ্যাঁ, এখন আসছে, জি। যেটা বলতে চাচ্ছিলেন বলেন। শিল্পী ভাই কি চলে গেছে নাকি? না না, শিবলি ভাই আছে। তো আমি যেটা প্রশ্ন করেছি সেটা হলো যে আপনার সাথে যারা এখানে এসেছে প্রবাসে, তারা অনেক স্বপ্ন আশা ভরসা নিয়ে এসেছে। এখন তাদের আশা ভরসা বা তাদের স্বপ্নগুলো কি পূরণ হয়েছে বলে আপনি কি দেখতে পেয়েছেন? যে তাদের যে দের মা বাবার চিকিৎসা, বৃদ্ধ মা বাবার চিকিৎসা, ভাইয়ের লেখাপড়া, ভাইকে মানুষ করা, ছেলে সন্তানদেরকে মানুষ করা, উম, বোনের বিয়ে দেওয়া, এরকম যে আশা ভরসা নিয়ে এই প্রবাসে আসে, ভাইয়ের মনে হয় অ্যাকচুয়ালি, আমার মনে হয় ওনার হয়েছে, মানে ইন্টারনেটের সমস্যা। তো আমি শিবলি ভাইয়ের কাছেই যাই বরঞ্চ। শিবলি ভাই, আপনি আনমিউট করেন। আমি প্রোগ্রামটা খুব একটা লং করব না, ভাইয়ের একটু লাইনে ডিস্টার্ব হচ্ছে। শিবলি ভাই, আমি আপনার কাছেই আসি বরঞ্চ। আমার কথা যদি শুনতে পান তাহলে বলেন।
হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা জানি যে এই বিদেশের মাটিতে অনেকে অনেক ধরনের কিছু সাফার করে, যেমন কিবরিয়া ভাই যে দেশে থাকেন ওই দেশের নেটওয়ার্ক অনেক দুর্বল। আমাকে আরেকজন সৌদি প্রবাসী বলেছেন যে ভাই আমরা সৌদি আরবে থাকি, এদেশে এত হাই রাইসের বিল্ডিং তৈরি করে কিন্তু অথচ ইন্টারনেটটা ভালো করে না, ইন্টারনেটের জন্য আমরা প্রচুর সাফার করি। ঠিক আছে। হ্যাঁ, এখন এই দেশে সাফার করার লাগে আপনার হচ্ছে মানে এই দেশের অন্তর মানে ভিতরে কথা বলা যায়, মানে অন্য দেশে খুবই সার্ভার সমস্যা করে অনেক। হুম, ওই ওই ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেটটা ওরা অত ভালো করতে পারে না। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন শিবলি ভাই, যে বাংলাদেশে যে আপনি, বাংলাদেশ থেকে যে আপনি প্রবাসে গিয়েছেন, আপনি কি কখনো বৈষম্য বা শোষণের শিকার হয়েছেন? না। বৈষম্যের শিকার হয়নি আপনার দেখা মতো? অন্যান্য কোনো বাঙালিরা আপনি যে দেশে থাকেন সেখানে হয়েছিল? এখন ভাইয়া জিনিসটা হচ্ছে একটু প্যাচালো আর কি। বাইরের লাইফ আমি দেখছি যে অ্যাকচুয়ালি একটা জব আপনি যদি করেন, তার পার আওয়ারের ন্যায্য যত মূল্য আছে সেটা দেওয়া হয় না, এবং মানুষকে বাধ্য হয়ে সেটা করতেই হয়, এবং সেটা শুধু আপনার সাথে করবে না, তারা সেটা আপনার মতো যারা আছে সবার সাথেই করবে। তো এই হিসেবে বলছি যে না, এই ধরনের কিছু হয় না, কারণ অন্য বাঙালিরও এইভাবেই কাজ করছে। মনে করেন সপ্তাহে 100 পাউন্ড বা 100 ইউরো, আপনি যেটি ধরে নেন, পুরো সপ্তাহ কাজ করবেন 5.5 দিন, 12 থেকে 14 ঘন্টা, এবং আপনি একা না, আপনার সাথে যারা আছে তারাও করতেছে। আবার সেম কাজটা আবার অন্য আরেকটা জায়গায় গিয়ে করবেন, আরো কম পাবেন। এখন মানুষ করবো কি, বাধ্য হয়ে করতে হয়। তো এই গেল একটা জিনিস, ঠিক আছে, যেটা আবার আপনি ওই দেশের নাগরিকদের সাথে করতে পারবেন না। যদি আপনি লন্ডনে থাকেন, লন্ডনের নাগরিকের সাথে এসব করতে পারবেন না। আপনি করতে পারবেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য দেশের যারা আসছে, স্টুডেন্টরা যারা আসছিল বা যারা, যাদের কাগজপত্র চলে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সাথে করতে পারবেন। এবং তাদের সাথে সবাই করে যাচ্ছে, এটা লন্ডনেও হচ্ছে, ফ্রান্সেও হচ্ছে, ইটালিতেও হচ্ছে, জার্মানিতে খুব কম হয়, বাট হচ্ছে। শোষণের শিকার হয়েছে এটা বলতে পারি, বাট আরেকটা যে ওয়ার্ড বলছিলেন বৈষম্যের, বৈষম্যের শিকার হয়নি, শোষণের শিকার হয়েছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ অনেক, আল্লাহ রব্বুল আলমিন ভালো রেখেছেন। এখন জার্মানদের অধীনে চাকরি করি, যদিও তারা বিধর্মী, বাট আমাদের তথাকথিত মুসলিমের থেকে ভালো, ঠিক আছে। তারা তাদের সরকারের আইন অনুযায়ী যে বেতন আছে সেটাই দেয়, সে তুলনায় কোনো অনেক ধরনের ভালো। বাটপারি করা হয় না। সে তুলনায় অনেক ভালো। ঠিক আছে, এই কারণে আমি অলওয়েজ বলি আর কি, যে মুফতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলাই কি মুসলমানের প্রতীক কিনা, এটা বললি মুসলমান হওয়া যাবে কিনা। যাই হোক, আজকে প্রসঙ্গ এটা না, ওটা ছেড়ে যাই, চলে যাই। বাট সমস্যা হচ্ছে আমাদের, যারা আমরা বিদেশে আছি, ঠিক আছে, আমাদের সমস্যা, সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে এখন তুলনা করা হয় আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে যারা আসছে তাদের সাথে, যে তারা এসে অনেক কিছু করতে পারছে, তোমরাই কিছুই করতে পারো না। অমুক ব্যক্তি গেছিল 5 কাঠা জমি কিনছে, তার উপরে 6 তলা বাড়ি করছে, কোটি কোটি টাকা কামাইছে, তুমি করতে পারো না। মানে আমাদেরকে অন্যদের সাথে তুলনা করা আছে না, তুলনা করা হয়। রাইট। খেয়াল কইরা দেখেন, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমাদেরকে তুলনা করা হয়। আবার এইভাবে তুলনা করবো না যে অধিকাংশ মানুষই যে আমাদের থেকেও খারাপ অবস্থা আছে সেটা বলবো না, আমাদের থেকে যারা ভালো আছে তাদের সাথে তুলনা দিয়ে দিব, যে দেখো এই ব্যক্তি এই করে লিখছে, এই করে লিখছে, তুমি করতে পারো না। এখন আমরা বুঝাবো কেমনে যে আগের সিচুয়েশনে এখন আর বাইরে, বাইরে নাই, ইউরোপ আমেরিকা আগের মতো সিস্টেম নাই, যে আপনি আসবেন আর ডকুমেন্টস পাওয়া যাবেন, আপনি আসবেন আর চাকরি পাওয়া যাবেন। একটা সময় ছিল ইউরোপে আমেরিকাতে মানুষের অভাব ছিল, আসলেই চাকরি পাইতো, যেইটা কইতো সেইটা কই এই কাগজ পাইতো, কারণ তাকে লোকের দরকার ছিল। এখন একটা কাগজ করার জন্য জীবন চলে যায়।
যুদ্ধ করতে হয়, তারপর কাগজ পেলে না। চাকরি করার জন্য আপনাকে আগে লেখাপড়া করতে হয়, লেখাপড়া করার পর ওই দেশের ভাষা শিখতে হইব, ভাষা শিখার পর ওই দেশের নাগরিকদের সাথে আপনার কম্পিটিশন করতে হয়। মানে আমি যেখানে আছি, আমি জার্মানিতে আছি, তো ভাইয়া, তো হুম আমার কম্পিটিশনটা হচ্ছে জার্মানদের সাথে। কারণ আপনি জার্মানিতে দেখবেন যে বাঙালি নাই খুব বেশি একটা। আপনি সার্চ করে হুম। দেখবেন 0.1% হবে না জার্মানে বাংলাদেশের অংশীদারি মানুষ আচ্ছা, হিসাবে। এখানে বাঙালি বা ইন্ডিয়ান এরা কেন খুব কম যায়, কি ভাষাগত কারণে? ভাই, এটার প্রধান কারণটা হচ্ছে আপনি ইউরোপে যে কোনো দেশের তুলনায় জার্মানিতে আপনার ডকুমেন্টস পাওয়া অনেক কঠিন। হুম জার্মানি এমন একটা দেশ যেখানে ডকুমেন্টস আপনার 100% ঠিক থাকতে হবে। হুম আপনি কত টাকা কামাইছেন তা দিয়ে তাদের কোনো কিছু যায় আসে না। আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন তা দিয়েও তাদের কোনো কিছু যায় আসে না। তারা দেখবে আপনি যা বলতেছেন তা ঠিক কিনা, আপনি এই দেশের কালচারের সাথে মানায় নিতে পারছেন কিনা, আপনি এই দেশের জন্য বেনিফিশিয়ারি কিনা। অনেক কিছু দেখা হয়। তো অনেক কিছু দেখার পর জার্মানি থেকে কাগজ দেওয়া হয়। এবং এটা অনেক ডিফিকাল্ট, আর টাইমও লাগে অনেক বেশি। প্রচুর টাইম লাগে। আমার লাগে গেছে প্রায় 10 থেকে 11 বছর, দেশে যাইতে পারিনি। বাট এটা তো আর জার্মানদের দোষ না, এটা হচ্ছে হুম প্রসেসিং করতে লাগে, আমার সব যোগ্যতা অর্জন করতে টাইম লেগে গেছে। হুম হুম। আচ্ছা, আর আমি আমরা, আসছি খুব ইয়ং হ্যাঁ, বয়সে, তো হুম, বুঝতে পেরেছি আমরা, অতটা মেচুর ছিলাম না। বুঝতে পেরেছি আমাদের দক্ষতা লাগবে। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন যে কোন কোন সেক্টরে দক্ষতা বাড়ালে প্রবাসীরা বেশি উপকৃত হবে বলে আপনি মনে করেন? এখন ভাইয়া দেখেন, আমি আজকে যেটা বলবো, আপ- অন্যরা শুনে আজকে থেকে এটার উপরে কাজ শুরু করলো, তাদের এই জিনিসটা দক্ষতা অর্জন করতে 4 থেকে 5 বছর লেগে যাবে। চার হুম থেকে পাঁচ বছর পরে এই সেক্টরে কাজটা থাকবে কিনা হুম। এইটার গ্যারান্টি কে দিবে? দ্যাটস রাইট। এই কারণে আমি কাউকে বলি না দক্ষতা, আমি বলি যে অনেকে এখন বলতেছে তোমরা আইটি সেক্টরে যোগদান করো। একটা সময় বাংলাদেশে ছিল যে কম্পিউটার, ঠিক আছে, হুম। যারা কম্পিউটার হার্ডওয়্যারের কাজ পারতো বা সফটওয়্যারের কাজ করতো বা কম্পিউটার রিপেয়ারিং করতো, তাদের কিন্তু প্রচুর চাহিদা ছিল। জি একটা সময় ছিল বাংলাদেশে জি। আইবিএম ছিল, ঠিক আছে, সেই রকম, ঠিক আছে, শুনলেই মাথা নষ্ট, চাকরি নিশ্চিত যারা এই কাজ করতো। বাট এখন কি আর সেই অবস্থা আছে? তো এখন বর্তমানে আপনার ইউরোপে হচ্ছে আপনার যদি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, আর হচ্ছে হলো আইটি ডিপার্টমেন্ট, নার্স, এই চারটা হচ্ছে প্রচুর লোক দরকার বর্তমানে। আবারও যারা ভবিষ্যৎ একটু পরে আমাদের কথা শুনবেন, আবারও বলতেছি, বর্তমানে এই চারটা ক্ষেত্রে প্রচুর মানুষের প্রয়োজন। বাট আপনাদেরকে জার্মান ভাষা শিখতে হবে। জার্মান ভাষা শিখা ব্যতীত আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট সুযোগ খুবই কম। বাট আপনারা যদি জার্মান ভাষা শিখেন আর এই চারটার উপর আপনাদের দক্ষতা থাকে বা দক্ষতা গড়ে তুলতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো কিছু হবে জার্মানিতে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শিবলি ভাই। আমরা একটু কিবিয়া ভাইয়ের কাছে যাই, ওনার লাইনটা কি ভালো হয়েছে? কিবিয়া ভাই, আপনার লাইন কি ভালো হয়েছে? কিবরিয়া ভাই? জি জি জি, এখন স্পষ্ট শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শিবলির কিবরিয়া কথা ভাই, আপনার একবারে কাছে, ক্লিয়ারলি শুনছি। আপনার কাছে একটা কোশ্চেন। বর্তমানে আপনি যেখানে আছেন এখানে পরিবেশ কেমন, বা যারা নতুন আসতে চায় তাদের জন্য এই পরিবেশটা কি ঠিক হবে কিনা? হ্যাঁ আচ্ছা, আপনার যেটা বলছেন বর্তমানে আসা উচিত হবে কিনা, জি জি। বর্তমানে যারা আসতে ইচ্ছুক সৌদি আরবে, আমি তো অনুৎসাহিত করব যে সৌদি আরব না আসাটাই বর্তমানে বুদ্ধিমানের কাজ হবে। মানে কেন, সেটা আমি ব্যাখ্যা করি।
অনেকে হয়তো বলতে পারে যে সৌদি আরব গিয়ে অনেকে অনেক রকমের টাকা কামাইছে। সৌদি আরব টাকা কামাইছে একটা সময় ছিল, যেটা ওই শিবলি ভাই বললো যে একটা সময় ইউরোপেও মানে খুবই ইজিলি কাগজপত্র পাওয়া যাইতো, বা মানে আছে না মানে ফেসিলিটি খুব সহজেই পাওয়া যাইতো, লোকের শর্ট ছিল, তো সেম অবস্থা এখানেও ছিল। এখানের একটা সময় যারা ভালো ইনকাম করছে বা সেটেল হইতে পারছে এরা পুরনো লোক। যে সময়টায় লোক সংখ্যা কম ছিল, সৌদিদের মন মানসিকতাও ভালো ছিল, অল্পতেই এরা ইয়া হয়ে যাইতো আর কি, মানুষদেরকে বিশ্বাস করতো বা অন্যরকম ছিল। এখন সিস্টেম পুরো চেঞ্জ হয়েছে, এখন আর আগের মতো নাই। তো সফলতা এই দেশে এখন আর বলতে গেলেই না। তো এই দেশে যারা আসবেন আমি একবার অনুৎসাহিত করবো যে এই দেশে বর্তমানে না আসাটাই বেটার। 5 লাখ 4 লাখ টাকা ভেঙে আসবেন, আসার পর আপনার টাকা উঠাতে চলে যাবে 3 বছর নিম্নে। তো আপনি যদি 3 বছরে এটা উঠাতে পারবেন কিনা তাও গ্যারান্টি নেই, কারণ এর ভিতরে আপনার একামার ঝামেলা আছে, উফিলে আপনাকে জ্বালা যন্ত্রণা করবে, নানান বিধি সমস্যার সম্মুখীন হতে হবে। আর যদি কোম্পানির বিষয় আসে, বর্তমানে কোম্পানির সৌদি আরব কোনো ভিসা নাই, মানে লিগেলি সৌদি আরবে কোম্পানির ভিসা নাই। যে যেভাবে আসে সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, যেমন এই উদাহরণ দেখে আপনাকে, যেমন এখানে শিবলি ভাই হচ্ছে একটা মাধ্যম, আপনি হচ্ছেন মেইন কোম্পানি মিরাজ ভাই, শিবলি ভাই লোক নিয়ে আসছে, আনার পর আপনার কাছে সাপ্লাই করলো, ঠিক আছে, হুম, এরকম ভাবে নিয়ে আসে আর কি। তো এটা আসলে মেইন কোম্পানি না। আনার পর আপনাকে বলবে যে 1500 রিয়াল বেতন বা 2000 রিয়াল বেতন, আনার পর দেখবে যে 800 রিয়াল বেতন, হুম, খানা নিজের। তো এভাবে আসলে ওই দিন শেষে গিয়ে বাংলাদেশের 15-20 হাজার টাকা কামাইতে পারবে না। তো এভাবে কি 4 লক্ষ টাকা উঠানো সম্ভব আপনি বলেন? এটা ওঠাতে হুম, তো নিম্নে তো 3 বছর লাগবে। তো right. একটা মানুষ যদি যে টাকা খরচ ইনভেস্ট করে, যে টাকা ইনভেস্ট করছে ওইটা ওঠাতে যদি 3 বছর লাগে, তো তার লাইফ কি কি থাকে বলেন? তো তার লাইফের তো মানে অনেক মানে যে বেস্ট সময়টা এটা সে পার পার করে ফেলে, এবং তার যে একটা চিন্তাধারা বা স্বপ্ন এটা কিন্তু ভেঙে যায়। এক মানুষে যখন ইচ্ছা স্বপ্ন অনুযায়ী বাস্তবে মানে কাজ না করতে পারে বা স্বপ্ন পূরণ না হয়, তখন কিন্তু মানুষ ভেঙে পড়ে। তো সৌদি আরব যারা আসতে ইচ্ছুক, না আসার জন্য অনুরোধ করবো ভাই, অন্য অন্য দেশ আছে বা নিজের দেশে কিছু করার চেষ্টা করেন, যদিও আমাদের দেশে কর্মসংস্থানের অনেক সমস্যা, তারপরও চেষ্টা করতে হবে। যদি বিজনেস করা যায় ওইটা সবচেয়ে উত্তম হয়, আর অন্য অন্য দেশে যাইতে পারেন, কিন্তু সৌদি আরব না আসার জন্য অনুৎসাহিত করব। সৌদি আরবের পাশাপাশি কাতার, দুবাই, দুবাই লোক নেয় না এখন, যদিও নিলেও দুবাই এত একটা খারাপ না। ওইখানে আপনি যা অল্প টাকায়, বেশি টাকা লাগে না যাইতে, আর ওইখানে আকামার প্যারা নাই, কপিলের প্যারাটাও কম। টোটালি ইউরোপের একটা ছায়া আছে ওইখানে। আর সৌদি আরবে বর্তমানে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো বুঝতে সৌদি আরব পেরেছি আসলে নিজের আসলে। লাইফ শেষ, এক সৌদি কথায় বলতে আরবে গেলে। সৌদি মানে আরবে এমবিএস 100 জনের মধ্যে এমবিএস যে এতগুলো প্রকল্প হুম করছে, এই হুম। প্রকল্পতে আসলে কোনো সুবিধা দিতে পারছে না, এই তো। এগুলো শুধুমাত্র না জাস্ট এগুলো তো দেখানো প্রকল্প এগুলো তো যতটুকু কোনো যাচ্ছে। বেনিফিট আসলে ওয়ার্কারদের কোনো বেনিফিট নাই। ওয়ার্কারদের কোনো বেনিফিট নেই। এখন না আমার হ্যাঁ, কথা হলো যে কিভাবে এত বেনিফিট, এত সমৃদ্ধশালী একটা একটু নিয়ম একটু শেষ নীতি করি। তারা তৈরি করবে, সেখানে তাদের ওয়ার্কারদের বেনিফিট থাকবে না। এর চাইতে হাস্যকর আর বিষয় কিছু নেই। আচ্ছা, আপনার কাছে আমি নেক্সট একটা হ্যাঁ কোয়েশ্চেন হ্যাঁ বলতে চাই, গোলাম কিবিয়া ভাই। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করে চলে যাই, এই জিনিসটা ব্যাখ্যা করি 1 মিনিট 1 মিনিট। ওই যেটা বললেন এই যেটা নাই কেন, হুম, এটা নাই কেন, ওই যে ফার্স্টে বললাম সাপ্লাই কোম্পানির মাধ্যমে গভর্নমেন্ট থেকে আপনার টাকা আসতেছে একটা ওয়ার্কারের নিম্নত আপনার 25 রিয়াল, হ্যাঁ হুম, ঘন্টায়। তো এইটা ঘন্টায়। কনভার্ট হয়ে যখন ওয়ার্কারের হাতে আসে, এ, ও পাইতেছে 2 রিয়াল 3 রিয়াল 4 রিয়াল, সর্বোচ্চ 5 থেকে 6 রিয়াল ঘন্টা। আমি যদি 1000 রিয়ালের স্যালারি হিসাব করি যারা কোম্পানিতে আসতেছে, তো অনেক হাত বদল হচ্ছে বাংলাদেশ থেকে এখানে, দালালি সিস্টেম অনেক, ঠিক আছে। তো এই দেশে একটা তন্ত্র বানায় ফেলছে, যেটার মাধ্যমে সৌদিরা অনেক বেনিফিট পায়। তো এই দেশ মানুষরা আন্দোলন করতে পারে না, এটাই হচ্ছে এই দেশের মানুষদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে ফেলছে, ঠিক আছে। আর ওয়ার্কারদের কোনো বেনিফিট নাই, মানে ওই যে দালালি সিস্টেমটা এদেশে অনেক, মানে এদেশে হচ্ছে হাই কোয়ালিটি দালালি, বাংলাদেশের মতো যে প্রকাশ্যে এরকম না। জি। বুঝতে পেরেছি। আচ্ছা, এই মুহূর্তে এই সময়টাতে কি নারীদের কি প্রবাসে যাওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রি গুলোতে? হুম। মিডিল ইস্ট গুলোতে আপনার নারীদের আসা উচিত কিনা, জি। দেখেন নারী কর্মী যারা
আসে, যারা ওই আপনার ফ্যামিলি ওই সৌদিদের বাসায় কাজ করে, এদের তো অনেক সমস্যার সম্মুখীন হতে হতে হয়, যেটা আমি তো কোনোদিন সৌদির বাসায় যাই না, কিন্তু অনেক বন্ধের থেকে শুনছি যারা দেশে গিয়ে এগুলো বলছে মিডিয়াতে বা নানানবিধ অভিযোগ দিছে। তো পার্শ্ববর্তী অনেক আমাদের গ্রামের অনেক বোন আসছে, এগুলো তো মানে কোনো মেয়ের সাথে তার কথা বলি নাই, মানে এগুলো তো এগুলো তো শোনা যায়। ঠিক আছে, একটা জিনিস ঘটলে তো অবশ্যই গ্রামে আলোচনা হয়, ঠিক আছে, অনেক জায়গায় আলোচনা হয়। তো বিষয় হচ্ছে দেখেন, বাসা বাড়িতে কাজ করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটা আপনি বুঝতে পারেন, এরা অনেক সমস্যা করে। তো একটা মেয়ের মূল সম্পত্তি, একটা মেয়ের পথ হচ্ছে তার সম্মান বা ইজ্জত, এটা যদি শেষ হয়ে যায় তাহলে আসলে টাকা ইনকাম করে কি হবে, আর লাইফ দিয়ে কি হবে, আপনার ভবিষ্যৎ দিয়ে আপনি কি করবেন? আর সৌদি এর বাহিরে তো আর মেয়েদের কাজ নাই, বাসা বাড়ির বাহিরে তেমন একটা নাই। যা আছে যেগুলো, এগুলো ফিলিপিনিরা করে। আপনার একটু যোগ্যতা লাগে, ও নার্স যারা করে হসপিটালে বা অফিস ক্লিনার যারা করে মেয়েরা আছে, ওরা একটু ইংলিশ জানতে হয়। বাংলাদেশের মেয়েরা তো অধিকাংশ যারা মিডল ইস্টে আছে, এরা তো আর আপনার ভালো মানে ওই উচ্চ শিক্ষিত ফ্যামিলি থেকে উঠে আসা না। যারা পরিস্থিতির শিকার, ধরেন গ্রাম অঞ্চল থেকে মানে ডিভোর্স হয়ে গেছে বা বাপ ভাই নাই, এরকম ফ্যামিলি থেকে বিলং করে। তো এরা তো আর ইংলিশ তেমন একটা জানে না, তো ওই আসে সৌদিদের বাসায়, এগুলোতে আসে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এই আর কি। না আসাটাই বেটার আমি মনে করি, যদি দেশে কিছু করতে পারি, এর থেকে দেশে গার্মেন্টসে কাম করাটা বেটার হবে। আচ্ছা, এবার আপনার কাছে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করছি। দূতাবাস বা বাংলাদেশি কমিউনিটি আপনাদেরকে কতটা সাহায্য করে, যেটা বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কাউন্সিল, এটা আপনাদেরকে কতটা সাহায্য করেছে বা আপনাদেরকে আদৌ করে উম, কিনা? হ্যাঁ, আমার বাংলাদেশ দূতাবাসে আজ প্রয়োজন পড়ছে মানে একবার। হ্যাঁ, আমার পাসপোর্ট রিনিউ করছিলাম 2023 24 23-এর দিকে। তো গিয়েছিলাম, পাসপোর্ট 1 মাসের ভিতরে, 1.5 মাসের ভিতরে আসার কথা ছিল, সেটা পাইছি 4 মাস পর। আর এমনিতে ফ্যাসিলিটি তো খারাপই, আপনার অনেকক্ষণ লাইনে থাকতে হয় বা বসে থাকতে হয়, যা অন্যান্য দূতাবাস গুলো তো এরকম না। আর অন্যান্য অনেক সমস্যার সম্মুখীন হলে তো আমাদের দূতাবাসকে পাওয়া যায় না। যেমনটা আপনার ইন্ডিয়ার এম্বাসি বা দূতাবাস অনেক হেল্প করে। ইন্ডিয়া একটা সাধারণ মানুষ যদি যে একটা মানে একটা সমস্যা ওইখানে গিয়ে উপস্থাপন করে, যে দেখেন আমার এই সমস্যা হয়েছে এখানে চলতে ফিরতে, বা এগুলো এরা দেখে যতটুকুই হোক চেষ্টা করে সমাধান করার, সেটা আমাদের দেশের ইয়াতে নাই। আর অনেক প্রবাসী ভাইয়েরা তো দেখি যে ফেসবুকে বা অন্যান্য জায়গায় অনেক অভিযোগ করে যে এই সমস্যা নিয়ে গেছিলাম, এই সমস্যার সমাধান করতে পারি না। কত ভাইয়েরা আছে আপনার অবৈধ হয়ে পড়ে আছে, 10 বছর হয়ে যাচ্ছে, দেশে যাইতে পারে না, মামলা জটিলতা, আহ কপিলে এমন এমন মামলা দেয়। এদেশের সিস্টেম তো ভাই ভয়াবহ জাহিলিয়াতের মতো, আপনার এমন মামলা দিয়ে বসে থাকে, এটা আপনি কোনোদিন করেন নাই, ঠিক আছে, কিন্তু এটা যে আপনি করেন না এটা আপনি কখনো মানে প্রমাণ করতে পারবেন না, এমন সিস্টেম নাই। আর আপনাকে বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করবে না। তো এমনি ভাবে মিথ্যা মামলায় এদেশে অনেক ভাই বেড়াদার মানে মানবতার জীবনযাপন করতেছে, না পারতেছে যে দেশে যাইতে, না লিগেল হইতে পারতেছে, না এদেশে কাজ করতে পারতেছে। তো এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? তো এই জিনিসগুলো আমাদের দূতাবাস কখনোই সমাধান করে না। মানে আমার দেশের নাগরিক সেই সত্যি অপরাধ করছে কিনা, এই জিনিসগুলো নিয়ে কেউ কাজ করে না। ঠিক আছে, গত কয়েকদিন আগেই আমাদের এক পার্শ্ববর্তী গ্রামের এক ভাই, 40-45 বছর হবে, তো উনি গত গত বছর আগের বছর মানে একটা কার অ্যাক্সিডেন্ট করছিল আর কি। তো এদেশে তো কার অ্যাক্সিডেন্ট যারা করে এটাও ভয়াবহ একটা আইন আছে। তো উনি অ্যাক্সিডেন্ট করার পর দেশে চলে গেছে, এক্সিটে চলে গেছিল। তো আবার নতুন ভিসা দিয়ে আসছে। তো ওই যে অ্যাক্সিডেন্ট করছিল না, ওইটার মানে জরিমানা আসছে এইদিকে, উনি যখন নতুন করে আবার আসছে, তো ওনার প্রায় 45,000 টাকা আপনার জরিমানা আসছে। তো ওনাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তো এখন বলেন, একটা মানুষ যদি 1.5 বছর পর জানতে পারে যে তার নামে 45,000 টাকা গারামা আসছে মানে জরিমানা আসছে, তো তার অবস্থা কি হবে? যদি সাথে সাথে আসতো সে কিছু করতে পারতো, এখন 1.5 বছর পর তাকে একবার ধরে নিয়ে গেছে, তো এখন 45,000 রিয়াল তাকে বলতেছে যে 3 দিনের ভিতরে দেওয়ার জন্য, নয়তো তাকে
20 বছর 25 বছর জেল হবে। তো এই মানুষটা আসলে করবে কি, তার করণীয় মানে 45,000 রিয়াল কি একটা সাধারণ মানুষের পক্ষে মানে এক দুদিনের ভিতরে বা এক দুদিনের ভিতরে কি 1 মাসের ভিতরে কি ম্যানেজ করা সম্ভব? একটা প্রবাসীর থাকে কি মানে যা ইনকাম করে সে তো তার ফ্যামিলি, নিজের খরচা এগুলো নিয়ে তার মানে কিছু থাকে না। তো বলেন এখন কি করণীয়? তো এই বিষয়গুলো তো আমাদের এম্বাসি মানে ইয়া করবে না, দূতাবাস সমাধান করবে না। তো এই মানুষটার লাইফটা তো শেষ, শেষ তার লাইফ। বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের একজন নতুন অতিথি উনি চলে গেছে। আচ্ছা, যাই হোক, আপনার কাছে আর একটা কোয়েশ্চেন, যদিও এটা আমি শিবলি ভাইয়ের কাছে করছি। তো আপনি কি বিদেশে কোনো বৈষম্য বা শোষণের শিকার হয়েছেন কিংবা কাউকে হতে দেখেছেন কিনা? যে আপনার মানে কলিগ বা আপনার বন্ধু, কাছের একেবারে সমষ্টিগত বন্ধু, তাকে কি হতে দেখেছেন কিনা? আমরা সাধারণত হতে দেখি, কিন্তু আপনি কি এরকম বৈষম্য বা শোষণের শিকার নিজে হয়েছেন কিংবা কাউকে হতে দেখেছেন কিনা আপনার কাছে? সেটা কি রকমের মানে, সৌদিদের কাছ থেকে না আমাদের মানে অন্য অন্য দেশের না, 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 নাগরিকদের কাছ বৈদেশিক ভাবে, বৈদেশিক ভাবে আমাদের কাছ থেকে তো স্বাভাবিকভাবে আমরা তো শুনে থাকি। একটু আগে তো বললাম যে যে বাংলাদেশ হ্যাঁ, এমবাসি কতটা আমাদেরকে মানে মেহমানদারি করে, সেটা তো দেখলাম, আপনাদের মুখ থেকেই শুনলাম। তো সেটা নিয়ে আর বলার প্রয়োজন নেই, কিন্তু বিদেশি ভাবে আমরা কতটা হেনস্থার শিকার হই বা বৈষম্যের শিকার হই, আপনি যদি একটু খুলে বলতেন, বা আপনি নিজে হয়েছেন কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলি। এখানে আমি যদি প্রথম মানে শুরু থেকে বলার চেষ্টা করি, সেটা তো হচ্ছে মিডল ইস্টে যারা আসে এটা তো মানে আসাটাই একটা হেনস্থার শিকারের মাধ্যমে মানে শুরু হয়। তো পুরো প্রবাস জীবনটাই যারা থাকে পুরোটাই হেনস্থা মনে মনে করতে পারেন আপনি। আর এই প্রকাশ্যে হেনস্থা অনেকেই হয়। ঠিক আছে, আপনি একটা দোকানে কফি শপে কাজ করতেছেন, ধরেন আপনাকে অর্ডার দিল একজন সৌদি, এই কফিটা আপনাকে এরকম ভাবে বানানোর জন্য বলছে। হ্যাঁ, মানে হয়েছে তার কথা মতোই হইলো, মানে বাইসেন্স কোনো কারণে একটু ব্যবধান হয়েছে, আপনার সাথে এমন বিহেভ করবে বা এমন আচরণ করবে, তো আপনার এর থেকে এমন এমন আপনাকে হেনস্থা করবে যে আপনার মনে হবে যে এখন আমি মরে যাই। তার গায়ে হাত তোলা তো আছেই, অনেক জায়গায় তো গায়ে হাত তুলে এরা। না, আমি ব্যক্তিগতভাবে তো এদের সাথে তেমন একটা কাজ করা হয় নাই। কেন? কিন্তু আমার কেন আসার একটা লাইফ, একটা এমপ্লয়ারকে সে তো গায়ে না হাত তুলে তাকে ওয়ার্নিং দিতেও তো পারে, তাকে বহিষ্কারও করতে পারে, কিন্তু তার গায়ে হাত তোলার এই অধিকার তাকে কে দিয়েছে? এটা কি তাদের সরকার এলাও করে? এলাও করে। আইন এদের জন্য এক, আমাদের জন্য এক। আচ্ছা, এদেশে একটা নিয়ম আছে, আমি বলি যদি যে এমনটা আপনি যতক্ষণ হয়, পর্যন্ত যদি প্রুফ না এমনটা দেখাতে হয়, পারছেন। তাহলে তারা যে হ্যাঁ, রিয়াদ এবং নিয়মকে ফিউচারিস্টিক সিটি বানাতে চায়, তাহলে সেখানে মডার্ন সিটি তারা তৈরি করবে কিভাবে যদি এখানে মধ্যযুগীয় আদব কায়দা চলতে থাকে? এইটা এরা কিভাবে করবে? এইটা তো এরা মানে দেখেন এখানে অনেক বিষয় আছে, সিক্রেট রাখতে হয়, তো এগুলো বলা যায় না। উম, এরা এখানে শ্রমিকদের তো অনেক মানুষ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে। এগুলো আসলে আহ দামাচাপা দিয়ে রাখে অনেক জায়গায়। তো মানে কি বলবো, এগুলো আসলে নিজের চোখে দেখা অনেক কিছু আসলে বলতে পারবো না। এগুলো নিজের চোখে দেখা কত মানুষের ডেড বডি হাইড করে ফেলছে। তো প্রতিষ্ঠা করবে না কিভাবে? এরা তো করবে। আর আইনের বিষয়টা, এর আইন হচ্ছে এদের জন্য এক, আমাদের জন্য এক। আর এখানে হচ্ছে একটা নিয়ম আছে, আপনি প্রুফ না দেখাতে পারলে আপনাকে ওরা ইয়ে করবে না। আর হচ্ছে রক্ত না বের হলে আপনি এরকে যে মারছে ওইটা কখনো প্রমাণিত হবে না। রক্ত রক্ত যদি বের হয় আপনার, আপনি মনে করেন যে মানে একটু আঘাত পাইছেন, তাহলে আপনার মানে ইয়া থাকবে আর কি, আপনার পক্ষে থাকার চেষ্টা করবে এরা সর্বোচ্চ। আর হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ তার এদের মতো না, এরা এমন এক কথা বলে বসে থাকবে, আপনি নিজেও বুঝতে পারছেন না কি বলছে, ওই আপনাকে ফাঁসাই দিল বাস। আর এরা বংশগত ভাবে মিলে গেলে, যেমন সৌদ বংশ আছে, কুরাইশ বংশ আছে, এখনো আছে। তো এরা বংশগত ভাবে মিলে গেলে মনে করেন শেষ, কোলাগুলি করে ফেলছে, আপনি কি ছেড়ের ভালো এটা দেখে লাভ নাই। টু বি অনেস্ট আমার কথা ইয়ে হয়ে গেল। তো এ হচ্ছে স্বভাব। ঠিক আছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এটা আসলে খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক। একজন ভাই ছিল, আমি ওনাকে প্রশ্ন করতাম, কিন্তু উনি চলে গেছেন। আচ্ছা, আমি শিবলি ভাইয়ের কাছে যাই। শিবলি ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, আছে ভাই।
আপনি তো শুনলেন যে তারা কতটা অসহায়। আচ্ছা, তাদের তাদের ভালোর জন্য, তাদের ভবিষ্যৎ, তারা তো প্রবাসে কষ্ট করে, দেশকে তো অনেক কিছু দেয়, দেশ বিনিময়ে তাদেরকে তেমন কিছু দিচ্ছে না, এমনকি এমবেসিতে তাদেরকে সাহায্য করছে না। এক্সকিউজ মি ওয়ান। ওয়ালাইকুম আসসালাম কিবরিয়া ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্ন আমি শুনেছিলাম, বাট কথা বলতেছিলেন, সো ইন্টারাপ্ট করতে চাইনি। আপনি ভালো আছেন? জি জি ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। শিবলি ভাই একটা মিনিট, আমাকে টাইম দেন, একটা মিনিট জাস্ট হোল্ড আপ। আচ্ছা, হ্যাঁ শিবলি ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। দুঃখিত, আমি আসলে একটু এখানে অ্যালার্ম সিস্টেমের কারণে জিনিসটা আর কি শুনতে পান। সরি ফর দ্যাট, বিরক্ত করার জন্য। আচ্ছা, আপনি তো শুনলেন আব্দুল্লাহ ভাইয়ের, সরি কিবিয়া ভাইয়ের মুখ থেকে ওনারা কতটা সাফার করছে প্রবাসী জীবন। তো আমাদের একটা না একটা সময় তো আমরা ভালো জীবন চাই, ভালো ব্যবস্থা চাই। তো এই যে প্রবাস জীবন ছেড়ে তারা অবসরপ্রাপ্ত হবে, অবসরপ্রাপ্ত হয়ে অনেক প্রবাসীরা দেখেন যে নিঃস্ব হয়ে যায়। তাদের কোনো অর্থ থাকে না, কিছু থাকে না। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে শিবলি ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন আপনি। অর্থ থাকে না, কিছু থাকে না, যে প্রবাসে তারা মানে বেচ যেতে হয়েছে। তারা সব সময় অছুতের মতো তাদের সাথে আচরণ করা হয়েছে, তাদেরকে সবসময় একরকম নেগলেক্ট করা হয়েছে। এই প্রবাসীদের জন্য কি সরকারিভাবে তাদের জন্য অবসরপ্রাপ্ত যে প্রবাসী আছে, যে অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য কোনো বিশেষ পেনশন ভাতা চালু করা কি সম্ভব কি সরকারিভাবে ভবিষ্যতের জন্য? তারা তো দেশকে অনেক দিয়েছে, কিন্তু তাদের জন্য কি দেশ কি এটা করতে পারবে, আপনি বলেন। ভবিষ্যতেরটা ভাইয়া বলতে পারতেছি না, বাট বর্তমানে আমাদের দেশের যে কন্ডিশন, এটা পসিবলই না। আমাদের দেশে মনে করেন, ভাই আমি নিজেও একজন প্রবাসী, তো কোনো প্রবাসী যদি কষ্ট পান মাফ করবেন, বাট আমি বাস্তবতার কথা বলতেছি। এখানে আমাদের দেশে শুধুমাত্র সরকারি কর্মজীবীরাই পেনশন পায়। বেসরকারি কর্মজীবীরা কি পেনশন পায়? না, এটার কোনো সিস্টেম হয়েছে আজ পর্যন্ত? না আজ পর্যন্ত হয়নি। তো চিন্তা করেন, যারা দেশে থাইকা কাজ করতেছে তারাই পেনশন পায় না, আর আমরা তো দেশের বাইরে। আমগর কি কোনায় আনবে? আমরা তো প্রথম থেকেই কোনায় বাইরে। আমরা হচ্ছে ছাগলের 7 নাম্বার বাচ্চা। ঠিক আছে, আমাদেরকে বলা হবে আমরা হচ্ছি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, আমরা যোদ্ধা, আমরা দেশের গৌরব, দেশের অর্থনীতি আমাদের জন্য এটাই আছে, সবকিছুই বলা হবে। জাস্ট শেষে একটা লাইন উজ্জ্বল থাকবে, যেটা বলা হবে না যে তোমরাই করবা, আমরা ভাই করতে পারবো না। আপনি লাইনটা আবার লিখে রাখেন। আমাদের সবকিছু বলা হবে, আমাদের প্রশংসা করা হবে, আমাদেরকে সম্মান দেওয়া হবে মুখে মুখে। আপনি আমাদের জন্য দেখবেন স্ট্যাটাস দিবে সরকারের তরফ থেকে। আপনি এখন যান, একজন যে কোনো একজন বাঙালি ইউটিউব যদি আমাদের গ্রুপ থাকে, রাস্তায় বের হইতে বলেন, প্রবাসীদের জনগণকে বলতে বলেন, কেউ একটাও খারাপ কথা বলবে না, সবাই প্রশংসা করবে। এটা হচ্ছে মুখের। বাট প্রবাসীদেরকে জিজ্ঞেস করে আমরা যখন দেশে যাই, আমরা কি ধরনের আচার ব্যবহারের সম্মুখীন হই, পরিবারের কাছ থেকেও সরকারের কাছ থেকেও।
আমরা শুধুমাত্র করার জন্য আছি, পরিবারকে করার জন্য আমরা আছি, সরকারকেও করার জন্য আমরা আছি, বাট আমাদেরকে করার জন্য কেউ নাই। এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে, যদিও অত্যন্ত বিদারক কথা এটা, বাট ট্রুথ ইজ ট্রুথ, ওয়েদার ইট ইজ সুইট অর ইট ইজ লাইক এ not sweet at all. পয়জন, Okay. বাট সত্য সত্যই থেকে যাবে। আমাদের কি করে যেতে হবে? কিবরিয়া ভাই মিডল ইস্টের কথা বললেন, ইউরোপে কিন্তু বাঙালিদের অবস্থা খুব একটা ভালো না। ভালো না একটাই কারণে, ঠিক আছে, ইউরোপে বা আমেরিকায় বাঙালিদের অবস্থান ভালো হইতে পারতো, বাট ভালো না একটাই কারণে, কারণ আমাদের যারা পরিবার আছে তারা ধরে নিছে আমরা যারাই ইউরোপে আসবো তারা সবাই খুব ভালো পজিশনে চলে যাব। আপনার দেশের কথা যখন বলবেন যে তোমরা কি লিগে চাকরি পাও না, আরে ভাই কত কম্পিটিশন, একটা চাকরির জন্য 2 লাখ 3 লাখ মানুষের ভিতরে একজনের নেওয়া, দুইজনের নেওয়া। ভাই তোমাদের দেশে, নিজের দেশে থাকো, নিজের বাসায় পরীক্ষা দাও, নিজের সবকিছু পরিচিত, নিজেদের সাথে নিজের কম্পিটিশন কইরা চাকরি পেতে তোমাদের কষ্ট। আর আমরা তো অন্য দেশে আসছি, ওই দেশের ভাষা শিখতো, ওই দেশের মানুষের সাথে আমাদের কম্পিটিশন করতে। ভাই বৈষম্য না, এটা কখনোই বৈষম্য না, ঠিক আছে। আমাদের বাংলাদেশে আমি যদি একটা কোম্পানির মালিক হইতাম, সাপোজ হাইপোথেটিক্যালি বলতেছি, আমি যদি একটা কোম্পানির মালিক হইতাম, আমার কাছে যদি একটা বাঙালি ছেলে আসতো আর একটা মনে করেন আমেরিকান ছেলে আসতো, বাঙালি ছেলেটার দক্ষতা একটু কম থাকলো, আমি বাঙালি ছেলেটারই চাকরি দিব। তো সেম কাজ যদি ইউরোপিয়ানরা করে, এটা এটা আমি কখনো এটা দোষের চোখে দেখি না। স্বদেশীদের প্রতি প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। তো আমরা তো অন্য দেশে এসে কম্পিটিশন করি, তো আমাদের চাকরি হইতে কত কষ্ট। এখন আপনি যদি বুঝান কাউকে যে আপনি যদি অন্য দেশ থেকে, বাংলাদেশ থেকে অন্য একটা ইউরোপের কান্ট্রিতে চান, সেখানে গিয়ে আপনারা ধরে নিতে হবে, আপনি গিয়া আপনি জাস্ট এতটুকুই করতে পারবেন, আপনি গিয়ে সেটেল হইতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে অগ্রসর করতে পারবেন, বাট আপনি ভালো কিছু করে যেতে পারবেন না। বাট এইটা এখন আর কেউ বুঝতেই চায় না। সবারই কথা একটাই, মাসে 2 4 5 লাখ টাকা কামাও, মাসে 2 4 লাখ টাকা পাঠাও দেশে, তাইলেই তুমি পাবো। সরকারের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো। আর এটার উল্টাটা হবে যে আপনি আছেন, আপনি সেটেল হইছেন, বাট আপনি মাসে 2 4 লাখ টাকা পাঠাইতে পারতেছেন না, না আপনি সরকারের চোখে ভালো, না আপনি আপনার পরিবারের চোখে ভালো। আপনাকে সবাই সবার সামনে আপনাকে কথা শোনায় দেওয়া হবে যে অন্যরা কেউ অনেক কিছু কইরা লইছে, তুমি কিছু করতে পারো না, কি করো তুমি, এর চেয়ে ভালো দেশেই থাকো। বাট আপনি ছেড়ে দিয়ে দেশে চলে যাবেন, যখন দেশে গিয়ে ভালো কিছু করতে পারবেন না, তখন কইবো তুই দেশেও কিছু করতে পারছিস, বাইরেও কিছু করতে পারছিস, তোর তোর থেকে অযোগ্য আর কেউ নেই। মানে আমরা যেখানেই যাবো হ্যাঁ এই কথা শুনবো, ঠিক আছে। কোনো ভাই, তো আমি সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি, যাদের পক্ষে প্রবাসে থাকা সম্ভব, যত কষ্ট হোক প্রবাসী থাকে, দেশে মাঝে মাঝে যাবেন, সেটেল হওয়ার জন্য দেশে যায়েন না, কারণ দেশে গেলে ভাই দূর থেকে কথা শুনি শিবলি তাতেই কষ্ট শিবলি লাগে, ভাই, আর যখন একটা জিনিস সরাসরি আমি কথা আপনাকে শোনাবো ওই বলতে কষ্ট চাই। সহ্য হবে না। শিবলি ভাই, যদি কিছু না মনে করেন, আচ্ছা আপনি আপনাকে আমি জিনিসটা বলি যে আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আছি, আমরা এটা নিয়ে চিন্তা করা লাগে না। এখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে হিসাব করলে যথেষ্ট ফ্যাসিলিটি পাই। যদি আপনি দেখেন মিডল ইস্ট কিংবা মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রি গুলোতে, সিঙ্গাপুর, এইসব দেশগুলোতে দেখেন, আমি এখানে এতদিন ছিলাম, এখন আমি এখানে বাড়ি কেনার প্ল্যান করতেছি, গাড়ি কেনার প্ল্যান করতেছি। আমার ভাই গাড়ি কিনবে, তাই আমি ব্যাংক থেকে টাকা জমাচ্ছি, লোন নিব। আর বাড়ির জন্য লোন লোন নিতে পারছি না, জাস্ট একটা সমস্যাগত কারণে। কিন্তু তারপরও ইনশাল্লাহ আশা করি আরো 2 3 বছরের মধ্যে বাড়ি কিনতে পারবো। আমেরিকা থেকে সেটেলমেন্ট করবো, আমার ফিউচার, আমার ওয়াইফ, আমার ওয়াইফ চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের ফিউচারটা আল্লাহর রহমতে আমরা চেষ্টা করবো গোছানো। আপনিও এখানে আছেন, আপনিও আপনার লিগালিটি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ।
তো কিছুদিনের মধ্যে হয়তো পারে ভবিষ্যতে ভাবিও চলে আসবে, তখন আপনি ওখানে সেটেলমেন্ট করবেন। কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আছেন তাদের কি হবে? তাদের তো ভাই একটা নিয়ম অনুযায়ী আকামা আকামা লাগে, আকামা না থাকলে পুলিশ ধরে দেশে পাঠাই দেয়, তাদের কি হবে? তাদের তো জীবন তো আমাদের মতো এতটা স্বাভাবিক না। না 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 ভাই, এটা আমি আমেরিকারটা বলতে পারবো না। ইউরোপে আপনি যে বাস্তবতার কথা বলতেছেন এটা অরিজিনাল বাস্তবতা না। ইউরোপে কত লাখ লাখ বাঙালি পড়ে আছে যাদের কাগজ নেই, আপনি জানেন? সেটা আমি জানি, কিন্তু আমি ওই ব্যাপারে বলছি না। যে এখানেও আছে, এখানেও অনেক বাঙালি আছে যাদের কাগজ নেই। যাদের কাগজ আছে তারা তো থাকতে পারবে, কিন্তু যাদের কাগজ নেই তাদের কি হবে? ঠিক একই জিনিসটা মিডল ইস্টে আকামা থাকা মানে হি ইজ এ লিগাল। যখন আকামা থাকবে না তখন সে তো বিপদে থাকবে। বিপদে থাকবে, আমি এর জন্যই বলতেছি জিনিসটা। দেখেন, মিডল ইস্টে যারা যাচ্ছে তারা কিন্তু 5 লাখ 7 লাখ টাকা খরচ করে যাচ্ছে, বাট ইউরোপে বা আমেরিকায় আসতে গেলে কিন্তু 20-25-এর নিচে চিন্তাও করা যাবে না। যারা এত টাকা খরচ করে আসতেছে, আসার পর কিছু করতে পারতেছে না, কাগজে পাইতেছে না, তারা কইতেও পারে না যে আমি দুরবস্থায় আছি। মিডল ইস্টের ভাইরা যেভাবে বলতে পারে না, ইউরোপে প্রচুর বাঙালি আছে বলতে পারে না ভাই সপ্তাহে 2-3 দিন না খায়া থাকতে হয়। আমি বলতেছি, আমার ইউরোপের লাইফে আমি টানা 2 দিন না খাইয়াছিল। এমন না যে আমি যদি আমার বাবারে বলতাম বা পরিবারে বলতাম, টাকা পাঠাইতো না, টাকা পাঠাইতো ভাই। অনেক টাকা খরচ করে আসছি ইউরোপে, ঠিক আছে। আসার পর আবার পরিবারের কাছ থেকে টাকা যাইতে যে শরম করে, এটা আমরা কাউরে বুঝাইতে পারি না। না খায়া মইরা যামু, তারপরও যামু না। আমি যতটুকু জানি ভাই, একটা হচ্ছে যে কারো পরিবার ইউরোপে ছিল, বাবা মা ইউরোপে আছে বা আমেরিকাতে আছে, সন্তান চলে গেছে, তাদের কন্ডিশন একরকম, তাদের বাস্তবতা একরকম, ঠিক আছে। যেমন মিডল ইস্টও আছে যে অনেকের পিতা ছিল, পিতা অনেক বছর ধরে থাকছে, সন্তানদের সাথে নিয়ে আসছে, তাদের অবস্থান। আর যারা ফার্স্ট টাইম গেছে, তাদের পিতা ছিল না, চাচা ছিল না, আত্মীয় স্বজন ছিল, তারা ফার্স্ট টাইম গেছে, তাদের কন্ডিশন তাদের থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, সম্ভবত এই আহ জাপানে এক ছেলে পড়তে গেছিল, লাস্ট 3 মাসের বেতন দিতে পারে নাই, না খাইতে না খাইতে মারা গেছে। সেও প্রবাসী, পড়তে গেছে তো কি হয়েছে, প্রবাসী তো সেও কোনো না কোনো কাজ ছোটখাটো করতে হয়তো বা, না খায় মারা গেছে। বলতে পারে না কাউরে মুখ ফুটটা যে আমি না খাই আছে, আমার টাকার প্রয়োজন। শরম পাইছে। আমি জিনিসটা বুঝছি। যদি কোনো ছেলেরে জাপানে পড়তে পাঠায় পাঠায় তার ফ্যামিলির অবস্থান মোটামুটি ভালোই, খুব ভালো নইলে মোটামুটি ভালো, তার ফ্যামিলি তাদের খাওয়ার খরচটা দিতে পারবে। বাট লজ্জা আছে, শরম আছে, নিজের আত্মসম্মান আছে, আমরা অনেক কিছু বলতে পারি না। ইউরোপও চলতেছে। এটাই আমি বারবার বলি, আমরা শুধু যারা সাফল্য পাইছি মানুষকে শুধু তাদের গল্প শুনাই, যে এ সাফল্য পাইছে, এ এটা করছে, সেই সেটা করছে। আর আমাদের মেন্টালিটি, আমাদের সমাজের মেন্টালিটি এটাই হয়ে গেছে যে যারা সফল হয়েছে তাদের কাহিনী শুনো। বাট এটার একটা বড় নেগেটিভ সাইড হচ্ছে যে সমাজ এটা শোনাইতে শোনাইতে সমাজ ওই রকম হয়ে গেছে। তুমি যদি সফল হও, গুড। যদি তুমি বিফল হও, সমাজ তোমাকে অবমূল্যায়ন করবে, সমাজ তোমাকে অপমান করবে, দেশ তোমাকে অপমান করবে, পরিবার তোমাকে অপমান করবে। কারণ পরিবারও ভুলে গেছে, সমাজও ভুলে গেছে, দেশও ভুলে গেছে যে সবাই সাফল্য পায় না। আপনি কতটুকু কষ্ট করতেছেন, আপনি কতটুকু এফোর্ট এফোর্ট দিতেছেন, সেটা কেউ দেখবে না। আমি আমার বাস্তব জীবন থেকে বলতে পারি, আমি শুনি কথাবার্তা, ঠিক আছে, যে ইউরোপে অন্য ছেলেপেলেরা থাকে, হেরাতে
মাসে 1.5 লাখ 2 লাখ টাকা করে বাড়ায়, তুই 20,000 30,000 টাকাও দিতে পারস না। এখন আমি কেমনে বুঝাবো ভাই? আমি ভাই অবৈধ তো 1 টাকা ইনকাম করবো না, তোরা যে যেটাই কস। আমি কি পারবো না? 2 লাখ টাকা মাসে পাঠানোর কোনো সমস্যা নাই। আমি জাস্ট দেখাবো যে আমি কোনো কাজ করি না, সরকারের কাছ থেকে বাসা ভাড়া পাবো। তারপরে মনে করেন এক্সট্রা খাওয়া দাওয়া চলাফেরার জন্য সরকার আরো মনে করেন 400 ইউরো দিব, 430 ইউরো দিব। 140 × 430 ধরেন কত হয় হিসাব করে দেন, এনি 60,000 হয়ে যায়। ইলিগাল ভাবে কাজ করবো, ওই যার থেকে পায় যে মার ওই লোক 1600 ইউরো, কত টাকা হয়? তো মনে করেন সরকার থেকে যে 400 পাইলাম, আমার বাড়ি ভাড়া পাইলাম, ওটা আমার খরচ 1600 ইউরো আমার আছে। 1600 রে 140, আজকে লোক 142 টাকা গুণ করে দেন কত হয়, পাঠাই দিতে পারে প্রত্যেক মাসে। বাট এই টাকা দিয়ে আমার কি হবে? সৎ পথে ইনকাম করা অনেক কঠিন। আমার সাথেই পরিচিত আছে, ঠিক আছে, তারা মনে করেন গাঞ্জার ব্যবসা করে, দিনে লাখ টাকার ইনকাম। এখন এইসব করে লাভ কি? 2 দিন পরে মারাই যাব। সমাজ না বুঝুক, পরিবার না বুঝুক, আমি তো বুঝি যে আমি যতটুকু ইনকাম করছি, বা আমরা প্রবাসীরা যারা আছে যতটুকু ইনকাম করতেছে, অধিকাংশ, সবার কথা বলতেছি না, অধিকাংশ যারা আমরা বিফল, আমাদের বিফলতার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে আমরা লিগ্যাল ভাবে সবকিছু করতে চাই। আমার কথা মিলাইয়া দেখেন, অধিকাংশ প্রবাসী যারা বিফল তারা হচ্ছে তারা ন্যায়ভাবে সৎভাবে উপার্জন করতে চায়। আর ইউরোপ আমেরিকাতে আপনি যদি সিঙ্গেল থাকেন, মিরাজ ভাই আবার মাইন্ড করেন না বললাম, আপনি যদি সিঙ্গেল থাকেন, আপনার সাথে যদি আপনার পরিবার না থাকে, আপনার একার পক্ষে 99% মানুষের ক্ষেত্রে আপনি একা বাড়ি করতে পারবেন না, সম্ভব না, 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 এটা করতে পারবো না। কখনোই সম্ভব না। আমি বর্তমান সময়ের কথা বলতেছি, অতীতের সময়ের কথা আমি জানি না, ঠিক আছে? অতীতের সিস্টেম আলাদা ছিল, সময় আলাদা ছিল, সবকিছু আলাদা ছিল। বর্তমান সময়ে আপনি যদি একা ইউরোপে বা আমেরিকাতে থাকেন, একা জব করেন, আপনি যত ভালো জব করেন, যদি লিগালি উপার্জন করেন, সবকিছু লিগালিটি মেনটেন করেন, আপনার একার পক্ষে বাড়ি করা সম্ভব না। দ্যাটস রাইট, এটা কখনোই সম্ভব না। হয় আপনার সাথে আপনার বাবা মা থাকতে হবে, আর নইলে আপনার সাথে আপনার ওয়াইফও থাকতে হবে যে কর্ম করে। আর এই জিনিসটা এখন অনেকেই বুঝতে চায় না, যে এখন আর ওই আগের সিস্টেম নাই যে তুমি একা সবকিছু করে উল্টা ফালাই দিবে। এখন স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে, একসাথে থাকার পরে একসাথে জব করতে হবে, দুইজন একসাথে করার পর যদি দুইজন একসাথে 10 বছর জব করা যায়, তাইলে মনে করেন 3-4 বছর জব করে মনে করেন 30% বাড়ির টাকা যদি হয়, 30% টাকা আপনারা দিলেন, 70% লোন নিলেন, বাদ বাকি 7 বছর বা 8 বছর জব করে ওটা পরিশোধ করে দিতে পারবে। হুম। বাট একা জব কইরা বাড়ি কিনা, আপনি না যে একটা ভাই, উদাহরণ এটা দিচ্ছিলেন না সম্ভব যে না, এটা সম্ভব না। আপনি হঠাৎ জব চলে গেল, তখন আপনি লোন দেওয়া বন্ধ করে দিচ্ছেন, হয়তো পারে 7-8 বছর কিছু বলবেন না, চুপ করে থাকবে। কিন্তু 7-8 বছর পর যে আপনার উপর যে কি একটা ক্রাইসিস নেমে আসবে, কি একটা মানে রোলার স্ট্রিম নেমে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য বলছিলাম, আপনি একটা উদাহরণ দিছিলেন না যে ব্যাংক সবকিছু কাইরা কাইরা নিয়ে যায়, বাড়িও নাই টাকাও নাই, কইছিলেন, একটা উদাহরণ দিছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে ওই সিস্টেম, ঠিক আছে? একা সবকিছু করতে যায় না, মানুষের কথা শুন না, ঠিক আছে, যে করতে পারো না কেন, কষ্ট লাগে, ঠিক আছে? কোনো বেকুব যে একা থাকে সে বাড়ি করতে যাবে না, কারণ যে কোনো দিন জব চলে যাবে। কারণ আমার দেশের সিস্টেম হচ্ছে যে সবার জব কিন্তু পার্মানেন্ট না। আমাদের দেশের সিস্টেম হচ্ছে আপনার কন্ট্রাক্ট ভিত্তিতে, যে আপনি যেখানে এই চাকরি করেন কন্ট্রাক্টে করবেন, 1 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের কন্ট্রাক্ট, ঠিক আছে? তো আপনি 1 বছর 2 বছর কাজ করার পর যদি কোম্পানির সাথে আপনার ভালো রিলেশনশিপ গড়ে ওঠে, কোম্পানি যদি আপনার কাজে সন্তুষ্ট হয় আর আপনি যদি কোম্পানির সাথে সন্তুষ্ট হন, তখন দুই পক্ষ বইলা চুক্তি করবেন, তারপরে একটা নতুন কন্ট্রাক্ট হবে, যেটা হলো আজীবনের কন্ট্রাক্ট। আর আজীবন কন্ট্রাক্ট যারা পায় তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা অনেক কষ্টকর। আর যারা নর্মালি কন্ট্রাক্টে থাকে 1 বছর বা 2 বছর, তাদের সাথে একটা ক্লোজ থাকে, যে যে চাকরি করে সে ইচ্ছা করলে 1.5 মাসের বা 2 মাসের নোটিশ দিয়ে জব ছেড়ে দিতে পারবো, কোম্পানিও যখন চাইবো 1.5 মাস বা 2 মাসের একটা নোটিশ দিয়ে চাকরি থেকে বাই করে দিতে পারবো।
কিন্তু যারা না বুঝছে মানুষের কথা শুনে না একা গিয়া বাড়ি করতে চায় তারা ধরা খায়, আমও যায় ছালাও যায়। তো প্রবাসে অনেক কিছু হিসাব করে চলতো, রেসপেক্টফুলি আর আমাদের আমার তো আচ্ছা, আরো একটু বেশি হিসাব করে চলতো। আমি হুম, একটু মানে বিদায় নিচ্ছি 10 মিনিট 15 মিনিটের জন্য, আমি আবার আসতেছি, হ্যাঁ। জি অবশ্যই। এটা আচ্ছা আমরা আচ্ছা। একজন গেস্ট আছে অনেকক্ষণ ধরে বসে আছি, আমরা একটু ওনার কাছে যাই। আসসালামু আলাইকুম, আপনি আছেন? Walaikum Assalam. I have a high fever. I'll talk to you about this later, huh? Inshallah. Um, আমি বাস অডিয়েন্স বলতে পারেন। না অসুবিধা নেই, আপনি তো বাংলাদেশে থাকেন তাই না? জি, বাংলাদেশে থাকি আমি। আচ্ছা ঠিক আছে, যদিও আপনি প্রবাসী নন তারপরও আপনার কাছে আমার একটা প্রশ্ন। দেখেন, আপনাদের আমরা যদি প্রবাসীরা যদি না থাকতাম, বাংলাদেশের অর্থনীতিটা সিচুয়েশনটা খুবই করুণ, এটা তো মানে রাইট? হুম হুম। অবশ্যই। তো আমাদের আমাদের থাকার কারণেই আপনারা দেখেছেন যে সময় আমরা রেমিটেন্স সবাই বন্ধ করে দিয়েছিলাম, তখন বাংলাদেশ প্রথমবারের মতো দেখেছে যে আমাদের মূল্যটা কতটা important। তো আপনার কাছে আমাদের প্রশ্ন যে, ধরুন যে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বা সরকারি গভর্নমেন্টের লোক হিসেবে আপনি সরকারের পক্ষ হয়ে আমাদেরকে কতটা ভরসা দিতে পারেন, সেটা আমরা একটু আপনার মুখ থেকে জানতে চাই যে বাংলাদেশের সরকার কিভাবে প্রবাসীদের অধিকার রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারে। আপনার কি এই ব্যাপারে কোনো আইডিয়া আছে যে বাংলাদেশ সরকার আমাদের প্রবাসীরা অনেক সময় হেনস্থা করে, বিশেষ করে বিদেশি যারা থাকে তারা বিশেষ করে হেনস্থা হয়। বাংলাদেশ কাউন্সিল খুব একটা সাহায্য করে না তাদেরকে, তারপরে তারা লিগ্যালিটি খুব একটা পায় না। তো সরকার তাদের এই ব্যবস্থার জন্য কি কি ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন? সরকারের কি এখানে দায়ভার আছে? শেখরিন ভাই, আপনি আছেন? জি ভাই আমি আছি। আম অ্যাকচুয়ালি আমার না প্রচন্ড জ্বর, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর কি। অডিয়েন্স হিসেবে কিনা থাকতে পারি? হুম, সমস্যা নেই। তবে তবে আমি একটু জিনিসটা আপনাকে শর্ট করে দিই, আপনি শর্ট ফর্মে উত্তরটা দিন। আম, সরকারের কি উচিত যে যে কাউন্সিল গুলো সেখানে যে মানে প্রবাসী ওখানে যে সোকল্ড কাউন্সিল গুলো বিভিন্ন দেশে বসিয়েছে, বিভিন্ন রাষ্ট্রে আছে, এই কাউন্সিল গুলোকে একটু স্ট্রং করা উচিত, আমাদের বিনিয়োগ গুলাকে একটু স্ট্রং করা উচিত যে আমাদের আহ যে প্রবাসীদের উপর অত্যাচার হচ্ছে, আমরা তোমাদেরকে শ্রম দিচ্ছি, তোমরা বিনিময়ে আমাদেরকে টাকা দিচ্ছ, বিনিময়ে তুমি আমাদেরকে টাকা দিচ্ছ, কিন্তু তোমার সাথে এইটা কন্ট্রাক্ট হয়নি যে তুমি আমার লোকদের উপর অত্যাচার করবে। এই ব্যাপারে কি আমরা ফোর্স দিতে পারি? আপনি হ্যাঁ অথবা না বলেন। সরকারের কি উচিত এই ব্যাপারে ফোর্স দেওয়া, হ্যাঁ অথবা না? অন্য দেশ কি? জি আমারও তাই মনে হয়। আই এগ্রি উইথ ইউ। জি, ধন্যবাদ। আসলে আমাদের উচিত যে এই ব্যাপারে ইয়ে করা। এবং আপনাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, যেসব কর্মীরা বিদেশি কাউন্সিলে বসে আছেন কিন্তু প্রবাসীদের কোনো দুঃখ দুর্দশার কোনো ব্যবস্থা নিচ্ছেন না, ওখানে প্রবাসীরা ওখানে গিয়ে কমপ্লেন দিচ্ছে বা তাদের কাগজপত্রের জন্য তারা সাহায্য চাচ্ছে, তাদেরকে কোনো ধরনের সাহায্য করছে না, এদেরকে সরকার ছাঁটাই করে দক্ষ এবং সুশৃঙ্খল লোক বসানো উচিত এবং সেখানকার নিয়ম কানুন গুলোকে সম্পূর্ণভাবে চেঞ্জ করা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ অথবা না? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই চাচ্ছেন যে ওদের চেঞ্জ আসুক, তাহলে প্রবাসীরা সুন্দর মতো জীবনযাপন করতে পারবে, রেমিটেন্সও টাকা পাঠাতে পারবে। দেখুন, সরকারের সাথে আমরা একটা কন্ট্রাক্টে আছি, আমরা প্রবাসীরা। এটা হচ্ছে একটা ধরেন হচ্ছে জি কন্ট্রাক্টটা হচ্ছে, এটা হচ্ছে ধরেন কি বলা যায়, একটা অদৃশ্য টাইপের কোনো কন্ট্রাক্ট। আপনার হচ্ছে সরাসরি এমন না যে আমরা তোমাকে টাকা দিব বা
তুমি তোমার দেশে টাকা দিব আর তুমি আমাদেরকে প্রোটেকশন দিব, এরকমটা কিন্তু আমাদের সাথে সরকারের সাথে যাওয়া কোনো একজন প্রবাসী গেলে কিন্তু তার সাথে কিন্তু এরকম কন্ট্রাক্ট হয়। কিন্তু তারপরও একটা দেশের নিয়ম অনুযায়ী সরকারের কিন্তু দায়িত্ব সেই দেশের নাগরিকের প্রোটেকশন, সে যে দেশেই যাক না কেন তার প্রোটেকশনের ব্যবস্থা বন্দোবস্ত করে। এখন সরকারি কর্মকর্তাগুলো যেমন, বিদেশেও তাদের কাউন্সিলিং গুলো তেমন। আর আমরা দেশে ঠিকই টাকা পাঠাই, আর আমাদের রেমিটেন্সের টাকায় দেশ চললেও সরকারের পেটে যায় সরাসরি, যার কারণে সরকারও আমাদেরকে প্রোটেকশন দেয়। ঠিক আছে? তো কিন্তু সরকার যে কাজটা করছে এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ অদক্ষ একটা কাজ। দিন শেষে তোমার দেশ চলতেছে, তুমি দেশকে চালাইতে পারতেছো, কিন্তু আমরা যদি রেমিটেন্স না পাঠাইতাম তাহলে তুমি চালাইতে পারতাম না। এই জিনিসটা সরকার, যেই সরকারি আছে, খুবই কম বুঝে। তারা এই ব্যাপারে আমি আচ্ছা দেখেছি। মিরাজ ভাই, হুম, বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে তারা কি এই বিষয়ে কোনো সাপোর্ট করছে না? মানে এই যেমনটা বিষয়ে সাপোর্ট দেখেছিলাম করছে না। জুলাইয়ের আমার সময়ে। আমার সাথে আরেকজন প্রবাসী আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করুন। মালয়েশিয়াতে অসংখ্য মালয়েশিয়ান প্রবাসী আছে যাদের উপর অসংখ্য নির্যাতন করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। কাতারে, কুয়েতে অসংখ্য নারী প্রবাসী আছে যাদের উপর মানে অনাবিচার করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। টাকা দিচ্ছে না, মারধর করছে, এরকম যারা প্রবাসী আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করুন। তাদেরকে জিজ্ঞাসা করুন আপনারা এমবেসিতে গিয়ে সাহায্য চেলেও এমবেসি আপনাদেরকে সাহায্য করে কি না, উল্টা আপনাদেরকে মারধর করে কিনা, এটা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। আপনি উত্তর পেয়ে যাবেন আসলে সরকার সাহায্য করছে কি করছে না। তবে আমি প্রত্যাশা রাখি একদিন না একদিন সরকার এই ব্যাপারে খুবই আহ ভালো হস্তক্ষেপ নেবে। তো আমরা কিবিয়া ভাইয়ের কাছে যাই। কিবিয়া ভাই, আপনি আছেন? জি জি ছিলাম, আমার এখানে আজান হচ্ছে, পড়া করেন, সমস্যা নাই। ও, আজান আজান হচ্ছে না? তবে অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ। শিবলি ভাই চলে গেছে, শিবলি ভাই মনে হয় সম্ভবত ব্যস্ত আছে, উনি আমাকে জানায়নি, চলে যাবে। প্রশ্ন করতে পারেন, আমি দেব, সমস্যা নেই, আজান শেষ হয়ে যাবে আর আমি আবার চলে যাব। ওই ফয়সাল ভাই কল দিবে বলতেছে, আলোচনা করতে। ও, হ্যাঁ। ওনার আবার আলোচনা। আহ আচ্ছা, আপনি কি মনে করেন এই যে বিদেশে যে আমাদের এত কষ্ট করে শ্রমিকগুলা যে যায়, যে শ্রমিকগুলা আহ, কষ্ট করতেছে, তাদেরকে অনেকে আছে প্রশিক্ষণ না দিয়ে পাঠায়, হ্যাঁ, জাস্ট টাকা দাও, টাকা দিলে দালালের মাধ্যমে বিদেশে পাঠায় দেয়। তো আমি এই জিনিসটাকে মানে একেবারে উচিত বলে মনে করি না। তো আপনি কি মনে করেন যে বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ এবং ভাষার ট্রেনিং দেওয়া উচিত? অবশ্যই অবশ্যই, এটা তো ওই শিবলি ভাই বলছে, মানে আমি তো একদিকে আলোচনা করছি, আমাদের দোষটা তো আমরা আলোচনা করি নাই। হুম, এটা আলোচনা করলেও তো মানে, যেহেতু ওই প্রশ্ন করছিলেন ইয়া, মানে এদের বিষয় নিয়ে, তাই এদের একপাক্ষিক আলোচনা করলাম। তো আমাদের সমস্যা বললে তো সমস্যার কোনো শেষ নাই। মানে অবশ্যই প্রশিক্ষণ দেওয়া জরুরি, এবং ভাষাগত দিক দিয়ে যে আমরা শুধু কাজের ক্ষেত্রে যদি ভাষা শিখে আসি তাহলে তো আমাদেরই লাভ, তাই না? ভাষা দক্ষতা থাকা, তারপরে হচ্ছে কর্মদক্ষতা থাকা। আমাকে আমার চেহারা দেখে কেউ নেবে না, ঠিক আছে? আমার কর্মদক্ষতা দেখেই মানুষ আমাকে নেবে। তো এটা তো অবশ্যই, আমাদের বাংলাদেশিরা তো মানে অধিকাংশই হচ্ছে লেবারে আসে, এটা তো বাস্তবতা, এটা তো হুম, অস্বীকার করার কিছু নাই। কর্ম মানে একটা কাজ শিখবে না, দেশে থাকতে শুধু ওই ঘুরবে মোটরসাইকেল নিয়ে, স্কুলে যাবে আসবে, প্রেম প্রীতি করবে, মানে এটাই লাইফ। হ্যাঁ, বিদেশ যাবে, তারপরে ওই ওই লাইফ ইয়া করে বিলং করে, চিন্তা করে বিদেশ গিয়ে অনেক কিছু করে ফেলবে। আরে ভাই, জানি না আমি কোনো কাজ, আমি এগুলো নিয়ে কি প্রবাসে যে কি করবো? আমাকে কি শুধু চেহারা দেখে, আমার ভাবভঙ্গি দেখে কি নিবে কোম্পানি আমাকে? বা একজন একজন তো নিবে আমাকে নিয়ে কিছু বেনিফিট করার জন্যই। তো এখন আমি কাজে যদি না জানি, আমাদের কি বেনিফিট আসবে? that's all. আর তো এই দিক দিয়ে তো আমরা অনেক পিছিয়ে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ঠিকই। তাদেরকে সম্পূর্ণভাবে ট্রেনিং করতে হবে, এবং যে কোম্পানি নিবে, কোম্পানির কাজ যদি হয় কফি ফ্যাক্টরিতে কাজ করা, কিভাবে কফি বানাতে, মানে কফির প্যাকিং করা লাগে, কিংবা কফির প্যাকেটে কফি প্যাকেজ কিভাবে করতে হয়, মানে সেগুলার একটা ট্রেনিং দিয়ে কোম্পানিকে, মানে কয়েক মাস ট্রেনিং দিয়ে, আমি মনে করি যে কয়েক মাস ট্রেনিং দিয়ে তারপরে বিদেশে পাঠানো উচিত।
এবং কোম্পানি বাংলাদেশে থাকা অবস্থায় তাদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে নিয়ে যাবে হ্যাঁ, এবং বিদেশে নিয়ে তাদেরকে কর্ম দিবে। সরকার এইভাবে করলে সবচেয়ে বেটার হয়। ভাষা শিখবে, তারপরে এই কাজ শিখবে, তারপরে যে বিদেশে যে গিয়ে, কোনো কাজ, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে হচ্ছেটা কি সম্পূর্ণ যে কোনো একটা উল্টাটা। কাজ মনুষ্য সহকারে শিখতে হবে, দক্ষ হতে হবে, যে কোনো একটা দিকে দক্ষ হতে হবে, নয়তো তো লাভ কি? আমাদের দক্ষ দেশে হতেই হবে, দক্ষর বিকল্প দক্ষ নাই এই হতে জামানায়। হবে, তারপরে আপনাকে বিদেশে পাঠাতে হবে। আমাদের দেশে হয় কি, তুমি কোনো কাজ জানো না, দালাল গুলা টাকা খাওয়ার জন্য বসে থাকে, দাও টাকা দাও টাকা দাও, কাজ করে দিচ্ছি, টাকা দাও, দেরি করো না, এরকম করে। মানুষ তো বিদেশে যাওয়ার জন্য পাগল, টাকা দিয়ে দে না, অন্ধের মতো টাকা দিয়ে দে, টাকা দেওয়ার পরে দালাল গুলো টাকা নিয়ে দেয় অধিকাংশ সময়। এটাই হচ্ছে বাস্তব। তো আহ শেষ একটা যেটা প্রশ্ন করি, বিদেশে প্রবাসীরা যাতে শোষণের শিকার না হন সেই জন্য কি ধরনের আইন সুরক্ষা দরকার, মানে বাংলাদেশ সরকারি ব্যবস্থা থেকে কি ধরনের আইন তাদের উপর জারি করা উচিত বলে আপনি মনে করেন? মানে আমাদের দেশ থেকে, মানে এটা কি প্রবাসীর উপরে না হচ্ছে মানে পুরো একটা প্রবাসী এই যে প্রসেস? এই যে দালাল গোষ্ঠী তারা অত্যাচার করছে একরকম, তারপর কফিল অত্যাচার করছে আরেক রকম, কোম্পানি আর অত্যাচার করছে আরেক রকম। কিন্তু দিন শেষে আমি একজন বাংলাদেশের নাগরিক, সরকারের তো দায়িত্ব আমার প্রোটেকশন নিশ্চিত করা। আমি আরেকটা দেশে, তোমার হাতে আমার দেশের নাগরিক তুলে দিয়েছি, তুমি আমার দেশের নাগরিকের যদি প্রোটেকশন না দিতে পারো, তাহলে অবশ্যই বাংলাদেশের সরকারের উচিত তাকে ফোর্স করে। তো এই ব্যাপারে বাংলাদেশ সরকার কি কি উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন? কি কি ফোর্স করলে তারা এই আপনাদের উপর জুলুম হ্যাঁ, অত্যাচার বন্ধ করবে? হ্যাঁ। প্রথমত মানে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে আমাদের লোকজনের জন্য এরা চাইলো, এরা আমরা আইসা পড়লাম, মানে না চাইতে আইসা পড়লাম, মানে এমন পরিস্থিতি হলে তো আর এরা আমাদেরকে দাম দিবে না। দাম না দিলে তো হুম, আমরা যে আবদার করবো, এই আবদার তো এরা পূরণ করবে না, তাই না? হুম, তো এই জন্য আমাদের দক্ষ হওয়াটাই হচ্ছে প্রাথমিক দিক দিয়ে, মানে মানে প্রাথমিক কাজ হবে দক্ষ হওয়া। আমি যখন দক্ষ শ্রমিক হব, তখন আমার মালিক তো মানে আমার যে একটা কাজের প্রয়োজন আছে, আমি অন্য দেশের মানুষ যখন দক্ষ হবে বাংলাদেশের মানুষ, তখন বাংলাদেশের মানুষ যখন এই সমস্যার সম্মুখীন হচ্ছে মানে এই মিডল ইস্টে, এই সমস্যাগুলো যখন তুলে ধরবে যে আমার দেশের লোক, সরকার যখন তুলে ধরবে যে আমার দেশের লোক এই সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন কিন্তু আগে আওয়াজ আসে। হুম, হ্যাঁ, যখন এই মিডল ইস্টের সরকারগুলো আমাদের কাছে আবেদন করবে, আমাদের সরকারের কাছে, যে আমার এত হাজার লোক লাগবে, তখন কিন্তু আমার দেশের সরকার এখানে প্রশ্ন করবে যে তোমার দেশে গিয়ে তো আমার দেশের শ্রমিকরা নিরাপদ না, আমার দেশের নাগরিক নিরাপদ না, তোমার এই ফেসিলিটি দিতে হবে। তখন তারা কিন্তু, আমরা যখন দক্ষ থাকবো অন্য দেশের মানুষ থেকে, তারা কিন্তু আমাদেরকে ফেসিলিটি, আমরা 100 মানে 4টা আমরা দাবি করলে 3টা কিন্তু পূরণ করতে বাধ্য হবে। তো প্রাথমিক দিক দিয়ে আমাদের দক্ষ হতে হবে, যাতে আমাদের এই দেশের চাহিদা থাকে। আমাদের চাহিদাই নাই, তো আমাদের আবদার কেউ পূরণ করবে নাকি? পূরণ করবে না। তো এই হচ্ছে। আর সরকারের তো অনেক কাজ করার আছে। হ্যাঁ, তো প্রাথমিক কাজ হবে আমাদেরকে দক্ষ করে তোলা। নিজের দেশের নাগরিক যখন দক্ষ হবে, তখন অনেক দেশে নিতে আগ্রহী হবে, বা প্রস্তাব রাখবে যে তোমার দেশের নাগরিক আমার দেশের প্রয়োজন, তাই না? আমরা যখন দক্ষই না, আমার থেকে আরো কম টাকায় অন্য দেশের লোককে পাইতেছে, মানে আমার থেকে ভালো কাজ জানে, তো আমাকে কে নিবেন? নেওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। জি, that's right. জি ভাইয়া, এটাই মেন, যে আমার দেশের লোক যদি দক্ষ হয় তাহলে আমি জোর গলায় বলতে পারবো এবং আমার সাথে কন্ট্রাক্ট হবে। সরকারের উচিত হবে কন্ট্রাক্ট করা, কন্ট্রাক্টের মাধ্যমে লোক দেওয়া এবং ন্যায্য একটা মূল্য দাবি করা। হ্যাঁ, যে হ্যাঁ। তারপরে মানে সরকার একটা প্রসেস হওয়া দরকার যে এই দালাল প্রথা বন্ধ করা দরকার, মানে অনলি সম্পূর্ণভাবে, সরকারের মাধ্যমে দ্যাটস রাইট, বিদেশে আসবে, বাস। দ্যাটস রাইট, অনলি সরকারি পদ্ধতিতে সরকার ঠিক করবে কে কি করবে, কে কোন পথে যাবে। সেটা সরকার যদি ঠিক করে যে মালয়েশিয়াতে আমি 60,000, নির্ধারিত থাকবে যে 2 লাখ হোক 3 লাখ হোক, ফিক্সড ফিক্সড, মানে হইতে পারে কাজের ভিন্নতা বা টাকায় মানে স্যালারি হিসাবে একটু যদি মানে হতে পারে, এটা অন্য হুম, হিসাব, কিন্তু ফিক্সড থাকবে, মানে
মানে ফিক্স থাকে এখানে ক্যাটাগরি থাকতে পারে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। কিন্তু ধরেন মানে আমরা ফিক্সড সরকারি ভাবে। ডি ক্যাটাগরির পার্সোনাল হিসাবধারী, তুমি আমাকে বাংলাদেশি 60,000 টাকা এই লোককে দিতে হবে, এবং সেটা কড়ায় গন্ডায় নিতে হবে, কড়ায় গন্ডায়, কড়ায় গন্ডায়। তুমি যদি আমার হুম সাথে হুম হুম। চিট করো, তুমি যদি চিট করো, আমি কোনো প্রবাসী দেব না, কোনো শ্রমিক দেব না। এটা ফোর্সফুলি করতে হবে, ফোর্সফুলি করলে তারা দিতে বাধ্য, কারণ এই টাকাটা হুম। আমার দেশে আসতেছে, কিন্তু আমাদের দেশের সরকার তো হচ্ছে ভাই, বা ভাই দালালের মাধ্যমে চুরি করে, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, অন্যান্য দেশে কিন্তু দালালের মাধ্যমে আসে, ইন্ডিয়াতে যে আসে না এরকম না, কিন্তু ওইখানে একটা প্রসেস আছে। যেমন আপনার ইন্ডিয়া দালাল দিয়ে আসলেও সরকারি ভাবে নিবন্ধন করতে হয়। তো এই বিষয়টা যদি করে যে দালাল কাছ থেকে দুজনই সরকারি ভাবে রেজিস্ট্রেশন করছে, তাহলে এখানে যদি কেউ প্রতারিত হয় বা কেউ প্রতারণা করে, তাহলে কিন্তু সে অটোমেটিকলি সরকারের কাছে পাকড়াও হচ্ছে। তো এটাও করা যেতে পারে সরকারি ভাবে, যদি পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করা না যায়, তো এটা তো অন্তত করা যায় যে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে গেলে দুজনেরই আহ পেপার জমা করতে হবে সরকারের কাছে, সরকারে গ্রিন সিগন্যাল দিলেই ওকে হবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, প্রবাসীদের জন্য কোনো স্থায়ী সামাজিক নিরাপত্তা নীতি দরকার কি? মানে ওদেরকে নিরাপত্তা দেওয়াটা কি সরকারের মানে উচিত কিনা? ধরেন প্রবাসী একটা পরিবার বাংলাদেশে আছে, এবং প্রবাসী এই দেশে আসে তো ধরেন হচ্ছে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, সবসময় তো আর আসবে না, আবার বিদেশে চলে যাবে। তো তাদের জন্য কি একটা পুলিশি নিরাপত্তা, বা তাদের অনেক সময় অনেক দেশে অনেক জমি জমা কেস থাকে, মানে এলাকা সন্ত্রাসী থাকে, হ্যাঁ, তাদেরকে ভয় ভীতি থ্রেট দিচ্ছে অতর্গল, তো এইরকম নিরাপত্তা কি সরকার দেওয়া উচিত কিনা বলে মনে করেন? তারা তো দেশের জন্য করছে, কিন্তু তারা তো সবসময় দেশে থাকছে না, এই যে 1 মাস 2 মাসের জন্য আসছে, সেই সময় যদি তাদের উপর মানে অন্যদের মতো আক্রমণ করা হয়, তাহলে তো তারা তো দেশে আসার সাহস পাবে না, এবং দেশের প্রতি তাদের মায়া উঠে যাবে। তো সরকারের কি উচিত তাদেরকে এই নিরাপত্তা দেওয়া? অবশ্যই এটা উচিত, এটা এখন এটা তো অবশ্যই উচিত। এটার এখন কিভাবে হবে এটা হচ্ছে মুখ্য বিষয়। যে প্রবাসী তো একটা এমন প্রবাসী আছে যে তার ফ্যামিলির মধ্যে সেই একাই মানে অভিভাবক বা দায়িত্বশীল। এখন সে প্রবাসে আছে, তার ফ্যামিলিতে শুধু নারীরাই আছে বা মহিলারা বাড়িতে থাকে। এখন অন্য একটা পার্শ্ববর্তী বাড়ির বা পাশের গ্রামের মানুষ হেনস্থা করতেছে বা জায়গা দখল করে ফেলতেছে, তখন কিন্তু মহিলারা কিন্তু সেইভাবে আইনের সহযোগিতা নিতে পারবে না মানে চাইলেও। তো এক্ষেত্রে সরকার যদি প্রবাসীদের জন্য অনলাইনে মানে অভিযোগ দায়ের করার একটা ব্যবস্থা করত, হ্যাঁ, তাহলে মনে হয় সবচেয়ে বেটার হইতো। যে তারপর সরকার যাচাই বাছাই করবে এটা আসলে কতটুকু সত্যতা আছে, কিন্তু আলটিমেটলি যদি একটা প্রবাসীদের জন্য অনলাইনে একটা অভিযোগ দায়ের করার একটা ব্যবস্থা করতে পারতো, এটা মানে ফলপ্রসূ হইতো আর কি। কারণ প্রবাসী তো চাইলেই আজকে দেশে গিয়ে আপনার কাছে মামলা করতে পারবে না, কারণ এটা সম্ভব না, হুম, ঠিক না? হুম, রাইট ভাই। শেষ কিছু বলে দেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে শেষ কিছু থাকলে বলে দেন আসলে ভাই দুই তিন এই মিনিটে মানে মূল আমাদের আশা আকাঙ্ক্ষা কিবরিয়া ভাই, কথা শোনা যাচ্ছে না। অবশ্য হচ্ছে জনগণ কোথায়, জনগণের কোনো আশার কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না এই সিস্টেমের ভিতরে। মানে একটা আপনি কোনো মানে ইয়ে আছে, মানুষের ইচ্ছা এখানে পূরণ হয়? কোনো পূরণ হয় না। তো আসলে হম, হুম, হুম, বলেন, আপনি বলেন। যত কথাই বলি না কেন, এই সিস্টেম দিয়ে আসলে আমাদের মুক্তি নাই, কোনোভাবে মুক্তি মিলতেছে না। মানে একটা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হচ্ছে না। শুধু যে প্রবাসীরা হেনস্থা বিষয়টা এরকম না, সর্বক্ষেত্রে মানুষ মানে হেনস্থা হচ্ছে। জি কিবরিয়া ভাই, ধন্যবাদ। আসলে আমি খুবই হতাশ এই মিরাজ ভাই, বিষয়ে। জি ভাই, আমি খুবই হতাশ। আসলে আমাদের উপর অত্যাচারটা কেন করে জানেন? আসলে কি, আমরা যদি সরকার যদি আমাদেরকে কেয়ার করতো, তাহলে ভিন দেশের সরকার কেয়ার করতো। যেমন ধরে না, আমরা একটা মানে ইয়েতিম সন্তানের কথা ভাবেন, যে এতিম সন্তানের বাবা নেই, ওর বাবা যদি থাকতো, তাহলে ও হ্যাঁ রাইট কিন্তু রাইটই অনেকটা বলতে সেফ চাচ্ছিলাম। থাকতো, অনেকটা সেফ থাকতো, মানুষের হেলামি ফেলামির শিকার হতো না। ইয়েতিম হ্যাঁ সন্তানদের উপর খুব অত্যাচার অবিচার চলে, আমরা দেখি আমাদের সমাজে। আমাদের সমাজ হচ্ছে একটা কলুষিত সমাজ। সেই সমাজের মধ্যেও আপনি দেখেন যে সরকার হচ্ছে পিতার মতো, পিতা যেভাবে সন্তানকে আগলে রাখে, সরকার যদি সেটা করতে এবং রাষ্ট্র যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে এই প্রবাসীরা ও হচ্ছে ওই রকম মানে ছন্ন ছাড়া, মানে টোকাইদের মতন হয়ে যায় তাদের জীবনযাপন। টোকাইরা যেমন কোনো রকমের জীবন
লালন পালন করে, খেয়ে পরে বাঁচে। আমাদের প্রবাসীদের অবস্থাও হয়েছে খেয়ে পরে বাঁচার মতো। মানে সমাজ আমাদেরকে হুম অচ্যুত হুম করে দেয়, রাষ্ট্র আমাদেরকে চ্যুত করে দেয়। আমরা কোথায় যাব, কার কাছে যাব, এবং যেই দেশে আছি সেই দেশেও গোলামের মতন আচরণ করে। আসলে মানে হচ্ছে এমন করবে না কেন? বাংলাদেশের সরকারি পদক্ষেপ, গভর্নমেন্ট এমন পদ্ধতিতে চলে গেছে যে একজন পিতা যেরকম সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে চলে যায়, ঠিক বাংলাদেশের সরকার পদ্ধতিও তেমন হয়ে গেছে যে পিতার মতো জন্ম দেওয়াটাই শুধু তার কাজ, কিন্তু পিতা মাতার মতো জন্ম দেওয়া শুধু তার কাজ, কিন্তু লালন পালন করা তার কাজ না। এইরকম মানে বাস্টার্ড পলিসি, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এরকম তাহলে তো বাস্টার্ড পশু আর পলিসি হয়ে মানুষের মধ্যে গেছে। পার্থক্য থাকলো না, পশুও তো তার সন্তান এটা হচ্ছে জন্মদান করে। দেখুন, এই কারণেই বহিরাগত যারা মানুষ আছেন, বিদেশি মানুষ যারা আছেন আমাদের দেশে, যাদের দেশে আমরা যাই, তারা আমাদের গায়ে হাত তুলতে একবারও ভাবে না। আমরা দেখেন আমাদের দেশে একজন বিদেশি আসলে আমরা কিন্তু ধরেন চায়নার একজন জনগণ, একজন আমেরিকান জনগণের গায়ে হাত তুলতে কিন্তু আমরা বেশ ভয় পাই, অনেক ভালো বিহেভ করে আমাদের দেশের মানুষ। ভাবার চিন্তার পরে, কারণ অনেক সিরিয়াস নেয় ম্যাটারটা, কারণ তাদের সরকারি গভর্নমেন্ট ইস্যুগুলা খুবই শক্তিশালী, নিজেদের জনগণের প্রতি তারা কেয়ার করে। কিন্তু আমাদের দেশের সরকার সেটা করে না বলেই আজকে আমাদের এই অবস্থা। তো আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহই হচ্ছে আমাদের গার্ডিয়ান, আল্লাহই হচ্ছে আমাদের অভিভাবক। আর এই পৃথিবীতে তিনি ছাড়া আর আমাদের অভিভাবক নাই। তিনি যেটা করেন সেটা ভালো করবেন, হয়তো ইহকাল পরকাল আমাদেরকে দেখবে করবেন আমাদের তিনি, একমাত্র মানে উনি ছাড়া আমাদের কেউই নাই। উনি ছাড়া আমাদের কেউ নেই। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, উনি যেন আমাদেরকে অন্তত একটা সুষ্ঠু সঠিক সরকার ব্যবস্থা পালন করে, একটা শক্তিশালী সরকার ব্যবস্থা পালন করে, যাতে করে ভিনদেশে যে কোনো কোম্পানি, যে কোনো কফিল আমাদের দেশের মা বোন বলেন, ভাই বোন বলেন, তাদের গায়ে হাত তুলতে বা তাদেরকে টাচ করার আগে 10 বার চিন্তা করে। আমাদেরকে সেই পদ্ধতিতে যেতে হবে। আল্লাহর কাছে সেই তৌফিক চাই, আল্লাহ যেন সেই তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।